হ্যালো ভিউয়ার্স, আলোর ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আমি মাইতি। প্রতিদিন নতুন নতুন মাফিয়া ও হ্যাকারের গল্প শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন প্লিজ। ধন্যবাদ সবাইকে। আমি তোমাকে বিয়ে করেছি শুধুমাত্র নিজের ফিজিক্যাল নিড পূরণ করার জন্য। তুমি রাত দিয়ে পারবে, বাড়ির কাজ করবে, আর রাত হলে স্বামী সেবা করবে। ব্যাস, এতটুকুই তোমার কাজ। এই জন্যই গরিব ঘরের মেয়ে বিয়ে করে এনেছেন, যাতে তাকে দাসের মতো ব্যবহার করতে পারেন। তা ছিল হাসি হাসি নিরুপমা। কোথাও খুব তাড়াতাড়ি ধরে ফেলতে পারো দেখছি। বাহ, হ্যাঁ, আমি ইমপ্রেসড। আর আপনার মনে হয় আপনার অপমান সহ্য করে আমি স্ত্রীর কর্তব্য পালন করে যাব? তার থেকে বাইরে কাজ করলেও আমার জীবনের মূল্য থাকবে। হ্যাঁ, যেতে চাইলে যেতে পারো, কিন্তু একটা কথা মনে রেখো, এই ঢাকা শহরে চাকরি পাওয়া এত সোজা না। আর যদি ভাগ্যক্রমে প্রিয় যাও, সেখানে কিছু কিছু পুরুষদের লোলুপ দৃষ্টির শিকার তো তোমাকে হতেই হবে। ফ্যামিলি ছাড়া একা একা কাজ করলে তোমাকে অনেক হ্যারাসমেন্ট ফেস করতে হবে নিরুপমা। আর নিজের পরিবারে ফিরতে চাইলে যেতে পারো, কিন্তু তোমার বাবা মা কিন্তু আমার টাকা পয়সা দেখে বিয়ে দিয়েছেন। আর তোমার কি মনে হয় আর্মি বড় পদে চাকরি করে একজন অফিসার তোমার মতো গরিব ঘরের মেয়েকে মাথায় তুলে রাখবে নাকি? 10জন পুরুষের লোলুপ দৃষ্টির শিকার হওয়ার থেকে একজন নিষ্ঠুর স্বামী নামক পুরুষের সাথে সংসার করাই তোমার মতো সুন্দরী রমণীদের জন্য শ্রেয়। নিরুপমা বাকরুদ্ধ হয়ে যায়। তার যে এক অমানুষের সাথে বিয়ে হয়েছে সেটা সে হাড়ে হাড়ে টের পাচ্ছে। কিন্তু সে তো এখন নির্ভরশীল, যাবে বা কোথায়? হুট করে চাকরি বা থাকার জায়গা সে ঠিক করবে কিভাবে? না, সে তার বাবা মার কাছেই চলে যাবে। তারা যত গরিবই হোক, তার সমস্যাগুলো একটু হলেও তারা বুঝতে পারবে। নিরুপমা দেরি না করে নিজের মাকে ফোন করে সব কথা খুলে বলে। কিন্তু একরাশ হতাশা ছাড়া আর কপালে কিছুই জোটে না তার। স্বামী নামক অমানুষটা বিয়ের আগে এইসব কথা বলেই বিয়ে করেছে। নিরুপমার মা বাবার কথায় তার গা খিন খিন করে উঠল। তোকে ছুলেই বা কি অসুবিধা? স্বামী যে তোর, আর বিয়ের পর মেয়েদেরই নিজের স্বামীর সমস্ত কাজকর্ম করে দিতে হয়। সহ্য করে সংসার কর, খবরদার ফিরে আসার চেষ্টা করবি না। নিরুপমা অঝরে কান্না করছে। মেয়ে হয়ে জন্ম নেওয়া কি অভিশাপ? মেয়ে হয়ে জন্ম নেওয়া অভিশাপ নয়, গরিব হয়ে জন্মানোটাই তোমার এই অবস্থার জন্য দায়ী। তোমার বাপ মায়ের অভাব না থাকলে তারা নিশ্চয়ই এরকম বেয়াদব ছেলের সাথে তোমার বিয়ে দিত না। এই বলে সামনে দাঁড়ানো নিরুপমার নিষ্ঠুর স্বামী শয়তানি হাসি হাসতে থাকে। নিরুপমা ঘৃণা নিয়ে তাকিয়ে থাকে তার পানে। লোকটা সোফায় পায়ের উপর পা তুলে বসে সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট নিয়ে টানতে থাকে। নিরু, আমি তোমাকে জোর করবো না, চয়েস ইজ ইয়োর্স। আমার সাথে থাকবে কিনা? আমি তোমাকে সম্মান আর ভালোবাসা বাদে সব কিছু দেব। দুনিয়ার সব মানুষ জানবে অরহান আহসান একজন অসহায় মেয়েকে বিয়ে করে তাকে কত সুন্দর জীবন উপহার দিয়েছে। সিগারেটের ধোঁয়া উঠতে উঠতে অরহান নিরুপমার দিকে অশ্লীল দৃষ্টি নিয়ে তাকিয়ে জিজ্ঞাসা করে। এবার বলো, কি করবে? থাকবে নাকি চলে যাবে? অরহান উত্তরের অপেক্ষায় নিরুপমার দিকে চেয়ে আছে। নিরুপমা নিশ্চুপ হয়ে চোখ মুখ শক্ত করে বসে আছে। নিরুপমার ইচ্ছা করছে এখনই এই বাড়ি থেকে পালিয়ে যেতে, কিন্তু এত রাতে নিরুপমা যাবেই বা কোথায়? নীরবতার সম্মতি লক্ষণ। নিজের স্ত্রীর অসম্মান হওয়া মানে নিজের অসম্মান হওয়া। এত বড় পদে চাকরি করেন অথচ এটুকু জানেন না? কেচাং কেচাং কথা বলার অভ্যাস আছে দেখছি তোমার, কিন্তু আমার সাথে থাকতে গেলে গলা নিচু করেই কথা বলতে হবে। যদি কথা না শোনো তবে কিভাবে কথা শোনাতে হয় সেটা খুব ভালো করে জানা আছে আমার। আর অরহান আহসানের স্ত্রীকে বাইরের কোনো মানুষ অসম্মান করার সাহস কোনোদিন করবে না। আমি বাইরের মানুষের কথা বলছি না, আমি আপনার নিজের কথা বলছি। কোনো পুরুষ নিজের বিবাহিতা স্ত্রীকে কিভাবে অপমান করতে পারে, এই শিক্ষা পেয়েছেন আপনি আপনার পরিবার থেকে? অরহানের চাল শক্ত হয়ে যায়। স্পষ্ট বোঝা যাচ্ছে রাগান্বিত হয়ে আছে। নিরুপমার সামনে এগিয়ে এসে হাত নিয়ে নিরুপমার গাল চেপে ধরে শান্ত কণ্ঠে অরহান বলে উঠল। আমার পারিবারিক শিক্ষা নিয়ে প্রশ্ন তোলার যোগ্যতা তোমার নেই নিরু। মেয়ে মানুষের এত তেজ থাকতে নেই। তোমায় আমি একদিনে সোজা বানিয়ে ফেলবো। অরহান নিরুপমাকে এক ঝটকায় বিছনায় ফেলে দেয়। তার শরীরের আঁচড় সরিয়ে ঘাড়ে গলায় মুখ ডুবিয়ে অজস্র চুমু খেতে থাকে।
নিরুপমার রাগে ঘৃণায় সারা শরীর ঘিন ঘিন করছে। স্বামী নামক এই অমানুষটার ছোঁয়া সে কিছুতেই সহ্য করতে পারছে না। চোখ থেকে অঝোরধারায় পানি গড়িয়ে পড়ছে নিরুপমার। অরহানের সেদিকে কোনো ভ্রুক্ষেপে নেই। সে যেন এক নেশায় মত্ত হয়েছে। এই নেশার নাম নারী নেশা। এই নারী আর কেউ নয়, তার বিবাহিত স্ত্রী, তার সম্পত্তি। এইসব ভেবে অরহান যেন আরো উত্তেজিত হচ্ছে। শাওয়ারের নিচে দাঁড়িয়ে অস্ত্র বিসর্জন দিচ্ছে নিরুপমা। স্বামী নামক সেই অমানুষটা কাল সারা রাত তাকে ভোগ করেছে, অথচ সে কিছুই করতে পারেনি। নিজের গায়ে অরহানের বসানো লালঝাড় চিহ্ন ছলছল করছে দেখে নিরুপমার দুঃখ রাগে পরিণত হয়। এই অমানুষটার সাথে আর যাই হোক সংসার করা সম্ভব নয়, কিন্তু নিরুপমা কি করবে? চলে যাবে? তবে চলে যাওয়ার কোনো পথ যে তার খোলা নেই। নিরুপমা গোসল করে একটি মেরুন রঙের সুতির শাড়ি পরে নিজের চুলগুলো মুছতে থাকে। তখনই তার নজর যায় বিছনার দিকে। অরহান সেখানে নেই, তার মানে সে উঠে গেছে। নিরুপমা বারান্দায় দাঁড়িয়ে ভেজা কাপড় মেলাতে থাকে। তখনই তার দৃষ্টি যায় বাহিরের বাগানের দিকে। অরহান প্রস্রাব করছে, তাও আবার খালি গায়ে। শরীর বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। না চাইতেও অদ্ভুত এক আকর্ষণ কাজ করলো নিরুপমার মধ্যে। নিরুপমা আজ ভালো করে অরহানের দিকে লক্ষ্য করলো। অসম্ভব সুদর্শন দেখতে অরহান, কিন্তু এই সুদর্শন পুরুষের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ব্যক্তিসত্তা। নিরুপমা নিজের ভাগ্যের উপর ভীষণ অভিমান করতে থাকে। বিয়ে নিয়ে তার সমস্ত স্বপ্ন ধূলিসাৎ করে দিল এই নিষ্ঠুর পুরুষটি। নিরুপমার ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরে অরহানকে ডাকে। অরহান ততক্ষণে রুমে চলে এসেছে। দেওয়ালে দিয়ে নিজের শরীরের ঘাম মুছতে মুছতে অরহান বলতে থাকে, আমি গোসলে যাচ্ছি, এসে জন্য টেবিলে সমস্ত নাস্তা রেডি দেখি। আর তা না হলে তোমার খবর আছে নিরু। নিরুপমার রাগে গজগজ করতে করতে অরহানের 14 গোষ্ঠী উদ্ধার করতে থাকে। পৃথিবীতে এত মানুষ থাকতে এই অসভ্য লোকটাই কেন তার কপালে জুটলো? নিরুপমার আফসোস করতে করতে রান্নাঘরের সামনে গিয়ে দাঁড়ালো। কাজের মেয়ে মিনু ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। নিরুপমা যেতেই মিনু তার হাত ধরে বলল, ভাবি আমারে মাফ কইরা দিয়েন। আরান ভাই আপনারে কোনো সাহায্য করতে নিষেধ করছেন। এক কথা শুনে নিরুপমার মেজাজ আরো বিগড়ে যায়। বিয়ের পর মেয়েরা সব কাজ করে ঠিকই, কিন্তু ভালোবেসে করে। অরহান যদি একটু ভালোভাবে কথা বলতো তাহলে হয়তো নিরুপমা সত্যি সত্যি সব কাজই করে দিত, কিন্তু এখন সে কিছুই করবে না। নিরুপমা মনে মনে বলতে থাকে, আমিও দেখি অবাধ্য হওয়ার জন্য এই অমানুষটা আমাকে কি শাস্তি দেয়। অরহান ইউনিফর্ম পরিধান করে ফিটফাট হয়ে ডাইনিং টেবিলের সামনে আসে। তবে ডাইনিং টেবিলের সামনে এসে অরহান খানিকটা অবাক হয়ে যায়। নিরুপমা চেয়ারে পায়ের উপর পা তুলে বসে চা পান করছে। টেবিলে খাবারে ছিটে ফোটাও নেই। অরহান বিষয়টা বুঝতে পেরে ডেভিল হাসি দেয়। তার মানে তার সদ্য বিয়ে করে আনা সুন্দরী রমণী তার কথা অবাধ্য হয়েছে। অরহান নিরুপমার সামনে গিয়ে দাঁড়ায়। মিনু পরিস্থিতি আজ করতে পেরে সেখান থেকে কেটে পড়ে। অহেতু ঝামেলা না ছড়ানোই উত্তম। অরহান শান্ত কণ্ঠে শুধায়, নিরু, কাজটা ঠিক করলে না। মেজর অরহান আহসানের কথা অবাধ্য হওয়ার পরিণাম এখন তুমি হারে হারে টের পাবে। নিরুপমা তার কথা না শোনার ভান করে বসে থাকে। এতে অরহানের পুরুষসত্তা গিয়ে আঘাত লাগে। সে নিরুপমার হাত ধরে টেনে দাঁড় করায়। ভয়ে নিরুপমার হাত থেকে চায়ের কাপ পড়ে গেল। তবে নিরুপমা অরহানকে বুঝতে দেয় না যে সে ভয় পেয়েছে। নিরুপমার কণ্ঠে জ্বর এনে বলা শুরু করে, মানবো না আমি আপনার কোনো কথা। কি করবেন আপনি? অরহান নিরুপমার দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে বলল, কি করবো আমি জানতে চাও, তাই না? অরহান নিরুপমাকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেয়। প্যান্টের বেল্ট খুলে নিজের হাতে পেঁচাতে থাকে। নিরুপমার এখন ভয়ে আত্মা শুকিয়ে যায়। সে একটু একটু করে পিছাতে থাকে। কি করছেন আপনি? কাপা কাপা কণ্ঠে নিরুপমা শুধায়। এমনিতে না বেশি বোঝো, এখন বুঝতে পারছো না কি করবো আমি। অরহান যেই না বেল্ট দিয়ে নিরুপমাকে মারতে চাপে তখনই তার হাত না চাইতেও থেমে যায়। নিরুপমার ভয়াত মুখশ্রীর দিকে সে অপলক চেয়ে থাকে। অদ্ভুত এক দম বন্ধ করার অনুভূতি তার হৃৎপিণ্ডকে কম্পিত করতে থাকে। যে অরহান মানুষকে মারতে কষ্ট দিতে পৈশাচিক আনন্দে পায়, আজ এই দুর্বল রমণীকে আঘাত করার সময় কেন তার হাত বরফের ন্যায় জমে গেল? অরহানের এইবার নিজের উপরে প্রচণ্ড রাগ হলো। সে তার সামনে থাকা চেয়ারে সজোরে একটা লাথি দিল। নিরুপমা এতক্ষণ মাথায় হাত দিয়ে চোখ মুখ বন্ধ করে রেখেছিল। ভাঙচুরের বিকট শব্দে সে চোখ খুলে তাকায়। অরহান হাতের সামনে যা পাচ্ছে তাই ভেঙে চুরমার করছে। নিরুপমা এসব দেখে ভয়ে কাঁপতে থাকে। নিরুপমার মনে হয় সে হয়তো ঘুমন্ত কোনো বাঘকে জাগিয়ে তুলেছে। অরহান একবার নিরুপমার দিকে তাকায়।
নিরুপমার অসহায় চাহনিতে অরহান আবার হারিয়ে যায়। অরহান নিরুপমার সামনে গিয়ে বসে। নারীর সবচেয়ে মোহনীয় রূপ কি যেন? নিরুপমা ভয়াতক দৃষ্টিতে অরহানের মুখের দিকে তাকায়। অরহান নিরুপমার সামনে মুখ এনেই বলে, নারীর সবচেয়ে মোহনীয় রূপ হচ্ছে তার অসহায়ত্ব। তুমি অসহায় নিরু, তুমি শুধু তেজ দেখাতে পারবে, আর কোনো কিছু করার মুরত নেই তোমার। অরহান রাগান্বিত দৃষ্টিতে নিরুপমার দিকে এক পলক তাকিয়ে উঠে দাঁড়ায়। নিজের ইউনিফর্ম ঠিক করে বাড়ি থেকে বেরিয়ে যায়। নিরুপমা ঠাই বসে আছে, ভয়ে এখনো তার শরীর কাঁপছে। অরহান যদিও তার গায়ে হাত তোলেনি, তবুও নিরুপমার মনে প্রচন্ড আতঙ্কের সৃষ্টি হয়েছে। নিরুপমা নিজেই নিজেই বলতে থাকে, না না, এই অমানুষের সাথে আমি আর থাকবো না। ওনার সাথে থাকলে কখন না কখন আমাকে মেরেই ফেলবে, ঠিক নেই। আমি দরকার হলে না খেয়ে মরবো, তবু এই বাড়িতে আর এক মুহূর্তও থাকবো না। হ্যাঁ। নিরুপমা উঠে দাঁড়ায়। অন্যদিকে অরহান ড্রাইভ করছে আর নিজের পুরুষত্বাকে ধিক্কার জানাচ্ছে। এটুকু একটা পুষ্কি মেয়ে আমার কথার অবাধ্য হলো, অথচ আমি তাকে একটা টোকা দিতে পারলাম না। ছি হরান, ছি। সে মনিউ, আজকে বাসায় কে নেই? তোমার খবর আছে নিরু, আমার সাথে বেয়াদবি করে তুমি পার পাবে না। নিরুপমা বাসা থেকে বেরিয়ে মেইন ডোরে চলে যায়। রাস্তা না চেনার কারণে নিরুপমা এদিক সেদিক তাকাতে থাকে। তখনই ভুলবশত নিরুপমার একটি গাড়ির সাথে ধাক্কা লাগে। গাড়িতে বসে থাকা লোকটির সাথে সাথে ব্রেক করার কারণে নিরুপমা বেঁচে যায়, তবে পায়ে প্রচণ্ড ব্যথা পায়। লোকটি গাড়ি থেকে নেমেই বলে ওঠে, মিসেস আহসান, আপনি? আই এম সো সরি ম্যাডাম, আমি আসলে খেয়াল করিনি। নিরুপমা লোকটিকে চিনতে পারে না। লোকটি নিরুপমাকে গাড়িতে বসার জন্য অনুরোধ করে, তবে নিরুপমা রাজি ম্যাডাম হয় না। প্লিজ গাড়িতে বসুন, আমি আপনাকে এখনই হসপিটালে নিয়ে যাচ্ছি, না হলে আরএন স্যার আমাকে আস্ত রাখবেন না। নিরুপমা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। লোকটি নিরুপমাকে গাড়িতে বসিয়ে হসপিটালে নিয়ে যায়। তারপর কাঁপা কাঁপা হাতে ফোন বের করে অরহানের নাম্বারে ফোন করে। অরহান বিরক্ত নিয়ে কল রিসিভ করে। কি হয়েছে ক্যাপ্টেন? স্যার ও আসলে আমদামতা না করে সোজা মূল কথা বলো কুই। আ, স্যার আপনার স্ত্রী অ্যাক্সিডেন্ট করেছেন, তাই আমি তাকে হাসপাতালে নিয়ে এসেছি। অরহান স্তব্ধ হয়ে যায়। আবার সে দম বন্ধ করা অনুভূতি আর হৃদস্পন্দনকে কম্পিত করতে থাকে। অরহান গাড়ি ঘুরিয়ে সাথে সাথে হসপিটালের দিকে রওনা দেয়। হসপিটালের বেডে হেলান দিয়ে বসে আছে নিরুপমা। কিছুক্ষণ আগেই নার্সরা ক্ষত স্থানে ব্যান্ডেজ করে গেছেন। আরিফ রুমের বাহিরে দরজার পাশে অপরাধীর ন্যায় দাঁড়িয়ে রয়েছে। যদিও তার দোষ নেই, তবু তার ভীষণ অপরাধ বোধ হচ্ছে। অরহানকে আসতে দেখে আরিফ সোজা হয়ে লুট দেয়। আরিফ আমতা আমতা করে বলতে থাকে, স্যার আমি আসলে খেয়াল করিনি যে ম্যাডাম আমার গাড়ির সামনে এসে পড়বেন, মানে আসলে ম্যাডাম হয়তো ভুলবশত রাস্তার মাঝে এসে পড়েছিলেন। অরহান এইবার নিরুপমার দিকে তাকায়। চোখ মুখ লাল হয়ে গেছে, মুখের মধ্যে এখনো ভয়ের ছাপ ফুটে রয়েছে। নিরুকে সুস্থ দেখে অরহান ভিতরে ভিতরে স্বস্তি অনুভব করে। অরহান নিরুপমার দিকে এগিয়ে যায়। নিরুপমার হার্টবিট বাড়তে থাকে। সকালের ঘটনা এখনো ভুলতে পারেনি সে। কিন্তু অরহান নিরুপমাকে অবাক করে দিয়ে তার মাথায় হাত রেখেই বলে, রাস্তায় চলার সময় আশেপাশে গাড়িগুলো ভালোভাবে দেখে পার হবে কেমন? আর তোমার বেশি লাগেনি তো? ওই দেখি। অরহান এমন ভান করছে যেন সে নিরুপমাকে ভীষণ কেয়ার করে। তবে নিরুপমা ভালোভাবে বুঝতে পারে অরহান ক্যাপ্টেন আরিফের সামনে ইচ্ছে করেই নাটক করেছে। রাগে সে অরহানের হাত সরিয়ে দেয়। অরহান নিরুপমার দিকে তাকিয়ে ডেবিল হাসি দেয়। তারপর আরিফের পানে চেয়ে বলে, থ্যাংক ইউ ক্যাপ্টেন আরিফ, আমার স্ত্রীকে হাসপাতালে নিয়ে আসার জন্য। আপনি এবার আসতে পারেন। আরিফ যাওয়ার জন্য পা বাড়ায়। তখনই ডাক্তার রুমে প্রবেশ করে। আরিফকে দেখে তাকে উদ্দেশ্য করে ডাক্তার বলে ওঠেন, আপনার ওয়াইফ ঠিক আছেন, তবে পায়ে সামান্য ফ্র্যাকচার হয়েছে। আমরা মেডিসিন দিয়ে দিয়েছি, আপনি চাইলে আজ বিকেলে ওনাকে নিয়ে যেতে পারেন। ডক্টরের মুখে এই কথা শুনে রাগে অরহানের শিরা উপশিরা কাঁপতে থাকে। হাত মুঠিবদ্ধ করে অরহান নিজের ডাক কন্ট্রোল করার চেষ্টা করলো, যাতে দাঁত চেপে অরহান বলে উঠল, ডাক্তার সাহেব, আপনার কথা ভুল হচ্ছে। মিসেস নিরুপমা হাসান আমার স্ত্রী। অরহানের রাগান্বিত স্বর আরিফ খুব ভালো করে চেনে। ভয়ে তার হাত পা থরথর করে কাঁপতে থাকে। দুঃখিত, আমি বুঝতে পারিনি। আপনার ওয়াইফকে আজই হাসপাতাল থেকে রিলিজ করে নিয়ে যেতে পারবেন।
তবে ওনার পায়ে অনেকটা আঘাত লেগেছে, শুকাতে সময় লাগবে। ততদিন টাইম মতো মেডিসিন নিতে বলবেন। উক্ত কথা বলে ডাক্তার সাহেব সেখান থেকে বিদায় নিয়ে চলে যান। ক্যাপ্টেন আরিফ খন্দকার, আপনিও এবার আসতে পারেন। অরহান রাগে কটমট করে বলতে থাকে। আরিফও দেরি না করে স্লোট দিয়ে সেখান থেকে কেটে পড়ে। অরহান নিরুপমার দিকে তাকিয়ে চোখ মুখ শক্ত করে ফেলে। মুহূর্তের মধ্যে চোখের ধরন পাল্টে যায় তার। আমার পারমিশন না নিয়ে বাড়ি থেকে বের হয়েছে কেন? আর গাড়ির নিচে পড়লেই বা কিভাবে? নাকি অন্য কোনো প্ল্যান ছিল? অন্য কি প্ল্যান থাকবে? সেটা তো তুমি ভালো বলতে পারবে নিরু। আর ওই আরি তোমাকে কিভাবে নিয়ে এলো? তুমি তো পায়ে ব্যথা পেয়েছ, ও কি তোমাকে টাচ করে গাড়িতে উঠিয়েছে? আনসার মি ড্যামেট। আপনি কি সব আবোল তাবোল কথা বলছেন? উনি আপনার স্ত্রীকে বাঁচিয়েছেন, কোথায় কৃতজ্ঞ হবেন তা নয়, উল্টো বাজে কথা বলছেন। তুমি আমার স্ত্রী নিরু, তোমাকে শুধু আমি স্পর্শ করব, আর কেউ না। আর ওই আহমক ডাক্তার কি ভুলে গেল? কত বড় কলিজা! আমার সামনে আমার স্ত্রীকে অন্য স্ত্রী বলে সম্বোধন করে। ডাক্তার কি সেটা ইচ্ছে করে করেছে নাকি? তুমি মনে হয় খুব খুশি হয়েছ। এই অসভ্য লোকের সাথে তর্ক করেই লাভ নেই, কথা পেঁচাতেই থাকবে। অরহান নিরুপমাকে হঠাৎ করে কোলে তুলে নিয়ে হাঁটতে থাকে। আরে আরে, কি করছেন আপনি? চুপ, একদম চুপ। আবার তর্ক শুরু করলে আছাড় মেরে ফেলে দেব। অরহান নিরুপমাকে বাসায় নিয়ে আসে, তারপর বেড়ে বসিয়ে দিয়ে বলে, এখন আমি ডিউটিতে আছি। রাতে বাসায় আসার পর সকালে আমার সাথে করা বেয়াদবির শাস্তি দেব। এই বলে অরহান নিজের হাইট ঠিক করে বাসা থেকে বেরিয়ে যায়। নিরুপমা অবাক দৃষ্টিতে অরহানের যাওয়ার পিনে তাকিয়ে আছে। ধুর, অ্যাক্সিডেন্ট না হলে আজই এই নরক থেকে মুক্তি পেয়ে যেতাম আমি। নিরুপমা আনমনে বসে বসে এসব ভাবতে থাকে। একটু পর মিনু রুমে প্রবেশ করে। এখন কেমন আছেন? একটু স্বাভাবিক। আচ্ছা, উনি কি সবসময় একাই থাকেন? কেন ভাবি, আপনি জানেন না? না মানে, আসলে আমাদের বিয়ের সময় আমি ওনার বাবা মা কাউকেই দেখিনি। আরহান ভাইয়ের বাবার এই বিয়েতে কোনো মত ছিল না। আরহান ভাইয়ের বাবাও আর্মির বড় অফিসার নিরুপমা ভাবি। আরহান ভাইয়ের বিয়ে তিনি তার বন্ধুর মেয়ের সাথে ঠিক করে রেখেছিলেন, কিন্তু ভাই রাজি হন নাই, আর আপনারে বিয়া কইরা আনছেন। তাহলে এটা কার বাসা? এটা আর্মির কোয়ার্টার ভাবি। ভাই জিদ করিয়া এখানে থাকেন। ওনার মা আমারে এখানে পাঠাইছেন ভাইয়ের রান্না বান্না কইরা দেবার জন্য। আমি আগে ওনার বাবা মার বাসায় কাজ করতাম। ওনার মাও কি এই বিয়েতে রাজি ছিলেন না? খালার ইচ্ছা অনিচ্ছার কথা আবার কেউ জানতে চায় নাকি ভাবি? তবে আপনার ছবি খালাই দেইখা পছন্দ করছেন, কিন্তু খালুর ভয়ে আসেন নাই। ও আচ্ছা। ভাবি, আমি গিয়া রান্নাবাড়ি সারি, নইলে ভাই আইসা আবার রাগারাগি করব। আপনি বইলেন আপনিই রাঁধছেন সব, আর কিছু লাগলে ডাক দিয়েন। মিনু চলে যায় আর নিরুপমা আবার ভাবনার জগতে ডুব দেয়। এই অমানুষটা তো আমাকে ভালোও বাসে না, তাহলে বাবার অমতে বিয়ে করার কি দরকার ছিল? ইনি তো দেখছি নিষ্ঠুর হওয়ার পাশাপাশি অদ্ভুতও বটে। অন্ধকার রুমের এক কোণে বসে অশ্রু বিসর্জন দিচ্ছেন অবন্তিকা আহসান। আজও তার স্বামী অবসর আহসান তার উপর অমানসিক নির্যাতন চালিয়েছে। নিজের ছেলে আরহানের অবাধ্যতার সমস্ত দায়ভার নিজের স্ত্রীর উপর চাপিয়ে সমস্ত রাগ উজাড় করে দিয়েছেন আফসার আহসান। অবশ্য তাদের এত বছর দাম্পত্য জীবনে এ আর নতুন কোনো ঘটনা নয়। আরহানটাও হয়েছে তার বাবার মতোই, হবে নাই বা কেন? ছোটবেলা থেকেই তিনি ছেলেকে অমানুষ হওয়ার ট্রেনিং দিয়ে গেছেন। তবে নিজের ছেলের সামনে আদর্শ পুরুষ হিসাবে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছেন তিনি। এই প্রথম ছেলের এই অবাধ্যতা ভীষণ চটে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আফসার আহসান। তবে সমাজের সামনে তো তার একটা পেস্টিস রয়েছে, তাই ছেলেকে বাসায় কিভাবে ফিরে আনা যায় সেই ভাবনায় আপাতত মগ্ন রয়েছেন তিনি। মনে মনে অবশ্য আগে থেকেই নববিবাহিত পুত্রবধূকে শায়েস্তা করার সমস্ত ফন্দি এঁটে রেখেছেন তিনি। অন্যদিকে বাসায় পৌঁছে ডাইনিং টেবিলে সমস্ত খাবার সাজানো থাকতে দেখে মনে মনে খুশি হয় অরহান। তেজ তাহলে কমেছে এই সুন্দরী রমণীর?
অরহান নিরুপমার দিকে তাকিয়ে বনে বনে আওড়াতে থাকে। নিরুপমা ডাইনিং রুমের সোফায় বসে আর চোখে অরহানের হাব ভাব বোঝার চেষ্টা করছে। অরহান নিরুপমার দিকে একবার তাকিয়ে ফ্রেশ হওয়ার জন্য চলে যায়। তবে ফ্রেশ হয়ে আসার পর খাবার মুখে দেওয়ার সাথে সাথে অরহানের মুখের হাব ভাব চেঞ্জ হয়ে যায়। নিরুপমার চোর ধরার মতো মুখ করে তাকিয়ে আছে। মনে মনে আল্লাহকে ডেকে চলেছে সে। খাবার কে বানিয়েছে? কেন? আমি? ভালোই মিথ্যে বলতে পারো দেখছি। তুমি কি আমাকে এতটাই বোকা ভাবো নাকি? মিনুকে দিয়ে রাধে নিজের নামে চালিয়ে দিচ্ছ? ইউ ব্লাডি ফুল গার্ল। নিরুপমা ভয়ে উঠে দৌড় দিতে নিলে থাপাস করে ফ্লোরে পড়ে যায়। ও মা গো! অরহান দৌড়ে নিরুপমার কাছে যায়। নিরুপমাকে ব্যথা কাটাতে দেখে অরহানের হৃদস্পন্দন আবারও কম্পিত হতে থাকে। অদ্ভুত এক অস্থিরতা তার সমস্ত শরীর হাঁসফাঁস করতে থাকে। পাগল নাকি তুমি? দৌড় দিতে কে বলেছিল? অরহান নিরুপমাকে কোলে তুলে রুমে নিয়ে বিছনায় বসিয়ে দেয়। ব্যথার মেডিসিন নিরুপমার হাতে ধরিয়ে কর্কশ কণ্ঠে শুধায়। ধরো, মেডিসিন লাগিয়ে আমাকে উদ্ধার করো। তারপর সেখান থেকে সরে বারান্দায় চলে যায়। এমনটা তো হওয়ার কথা নয়। যতই ভাবে অশান্তি করব, এই মেয়েকে সাহায্য করব, ততবারই কোনো না কোনো কারণে আমাকে পিছিয়ে যেতে হয়। এমনটা আর হতে যাবে না। তাহলে আমার মাথায় চলে আসবে, মেয়ে মানুষকে এত লাই দিতে নেই। অরহান নিরুপমার সামনে এগিয়ে যায়। নিরুপমার হাতের মাঝে হাত রেখে তার গলায় মুখ গুজে চুমু খেতে থাকে। নিরুপমা অরহানকে সরিয়ে দেওয়ার ব্যর্থ চেষ্টা করতে থাকে। এখন না প্লিজ, আমার ভালো লাগছে না, আমাকে ছেড়ে দিন। আমি বাসরাতে তোমাকে ছেড়ে যাওয়ার চয়েস দিয়েছিলাম নীরু, তুমি যাওনি। এখন তুমি যেতে চাইলেও আমি যেতে দেব না। এখন আমার প্রতি রাতে তোমাকে চাই নীরু, নেশা হয়ে গেছে আমার। নিরুপমা এবার কান্না করে দেয়। আমি অসুস্থ, প্লিজ ছেড়ে দিন। নড়াচড়া না করে চুপচাপ শুয়ে থাকো, তাহলে পায়ে ব্যথা পাবে না। নিরুপমার রাগে ক্ষোভে চোখ বন্ধ করে ফেলে। জানলা থেকে আসা চাঁদের মৃদু আলোয় নিরুপমাকে অপরূপ সুন্দর লাগছে। নিরুপমা কেঁপে কেঁপে ওঠা চোখের পাপড়িগুলোর দিকে অরহান এক দৃষ্টিতে চেয়ে আছে। একটা মানুষ এতটা সুন্দর কি করে হতে পারে? অরহান নিরুপমাকে আর কথা বলার সুযোগ দেয় না। নিরুপমার ঠোঁট নিজের আয়ত্তে নিয়ে নেয় আর নিজের অধিকার আদায় করে নিতে ব্যস্ত হয়ে পড়ে। আজ ডিউটি শেষে আমার সাথে দেখা করবে আরমান, জরুরি কথা আছে। ফোনে নিজের বর মেসেজ দেখে মুচকি হাসল অরহান। সে জানে তার বাবা বেশি দিন তাকে ছাড়া থাকতেই পারবে না। অরহান জগিং শেষে বাসায় ফিরে যায় না। রুমে প্রবেশ করবে তখনই রুমে থাকা নিরুপমা চিৎকার করে ওঠে। এখন রুমে আসবেন না প্লিজ। কিন্তু কে শুনে কার কথা? অরহান ঠিকই রুমে প্রবেশ করে টেবিল হাসি দেয়। করছো নট ব্যাড নীরু। নিরুপমা শাড়ির আঁচল ভালো করে ঠিক করে। দেখছেন না আমি শাড়ি পরছি, আপনি প্লিজ পরে আসুন। অরহান ডোন্ট কেয়ার ভাব নিয়ে রুমে ঢুকে সোফায় বসে পড়ে। নিরুপমার আগে গজ গজ করতে থাকে। এই মিনুটাও কোথায় গেল? এখন আমি শাড়ির কুচি ঠিক করব কিভাবে? নিরুপমা আর চোখে অরহানের দিকে তাকায়। অরহান সোফায় বসে নিউজ পেপার পড়ছিল। শুনুন না, আমার শাড়ির কুচিটা একটু ঠিক করে দিন প্লিজ। আমি তোমাকে বিয়ে করে এনেছি নিজের কাজ কাম করে দেওয়ার জন্য, আর তুমি কি না আমাকে দিয়ে নিজের কাজ করতে চাচ্ছ? লিসেন কেয়ারফুলি, অরহান আহসান কখনো কোনো মেয়ের সামনে ঝুঁকে না। আমি আপনাকে ঝুঁকতে কোথায় বলছি? আমি বলছি শাড়ির কুচিটা একটু ঠিক করে দিতে। হ্যাঁ তো, শাড়ির কুচি ঠিক করতেও তো ঝুঁকতেই হবে। অরহান ভুরু কুঁচকে নিরুপমার দিকে তাকিয়ে বলতে থাকে। নিরুপমা মুখ ভেঙচি দিয়ে অরহানকে মনে মনে গালি দিতে থাকে। বেটা খাটাস, সাধে কি অমানুষ বলি, নিষ্ঠুর কোথাকার। নিরুপমার মাথায় এইবার একটা দুষ্টুমি বুদ্ধি আসে। পায়ে হাত দিয়ে ব্যথা পাওয়ার নাটক করতে থাকে। ও মা গো, কি ব্যথা! ইস! অরহান নিউজ পেপার পড়ার বাহানায় আর চোখে নিরুপমাকে দেখছিল। নিরুপমার ব্যথায় কাতর কণ্ঠ শুনে অরহানের মায়া হলো। ভেতরে ভেতরে নিরুপমাকে সাহায্য করার ইচ্ছা থাকলেও নিজের পুরুষত্ব ইগো রক্ষার্থে সে চুপচাপ বসে থাকে। নিরুপমা অরহানকে এইভাবে বসে থাকতে দেখে আবারও 2-4টা বকুনি মনে মনে দিয়ে দেয়। গলার স্বর আরও করুণ করে হাই হুতাশ করতে থাকে। অরহান এইবার নিজের উগ্র বিসর্জন দিয়ে বাধ্য হয়ে নিরুপমার সামনে গিয়ে তার শাড়ির কুচি ঠিক করে দিতে থাকে।
কুচি গুজে দেওয়ার সময় পেটে অরহানের হাতের স্পর্শ পেয়ে নিরুপমা কেঁপে ওঠে। অরহানের হাত খামচে ধরে। অরহান শাড়ির কুচি গুজে দিয়ে নিরুপমার দিকে তাকায়। নিরুপমার চুলের মুঠি ধরেই বলে, আজ তোমার কাজ করে দিয়েছি বলে ভেবো না যে তোমার গোলাম হয়ে গেছে। অরহান মূলত নিজের ইগো স্যাটিসফাইড করার জন্য নিরুপমার সাথে এমন আচরণ করছিল। নিরুপমা অরহানকে পাল্টা জবাব দিতে নিলে তার চোখ পড়ে অরহানের ঠোঁটের দিকে। অরহান একপাশে রক্ত জমাট বেঁধে লাল হয়ে গেছে। ঠোঁটের একপাশে রক্ত জমাট বেঁধে লাল হয়ে রয়েছে। নিরুপমার মনে পড়ে গেল কাল রাতে অরহান তার সাথে জড় করার কারণে সে অরহানের ঠোঁটে জোরে কামড় বসিয়ে দিয়েছিল। নিরুপমা মনে মনে খারাপ লাগে। নিরুপমা অরহানের ঠোঁটের কাটা জায়গায় হাত দিয়ে দেখতে থাকে। আচমকা নিরুপমা অরহানের সেই কাটা জায়গায় নিজের অধর স্পর্শ করে। নিরুপমার এখনই আচরণে অরহান বাকরুদ্ধ হয়ে যায়। যেই হাত দিয়ে নিরুপমার চুল ধরে রেখেছিল অরহান সেই হাতের বাঁধন হালকা করতে থাকে। হঠাৎ নিরুপমার হুঁশ ফিরে এলে সে অরহানের অধর ছেড়ে লজ্জা আদষ্ট হয়ে যায়। তবে ততক্ষণে অরহান এক ঘরের মধ্যে চলে গিয়েছিল। হৃদয়স্পন্দন অস্বাভাবিকভাবে কম্পিত হতে থাকে তার। নিরুপমাকে অরহান টান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। নিরুপমা চমকে সরে যেতে নিলেও অরহানের হৃদয় স্পন্দন শুনে থমকে যায়। অরহান নিরুপমাকে এমনভাবে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে যেন তার হৃদয়ের এই অস্বাভাবিক কম্পনকে নিরুপমাই থামাতে পারবে। নিরুপমা হয়তো এই প্রথম অরহানের স্পর্শে ভালোবাসা অনুভব করলো। তারা কতক্ষণ এভাবে ছিল কেউ জানে না, কিন্তু তাদের এই সুন্দর মুহূর্তে ব্যাঘাত ঘটাতে মিনু সেখানে চলে আসে। চোখে হাত দিয়ে মিনু বলে, মাপ করিয়েন ভাইয়া ভাবি, আমি কিছু দেখি নাই। এই বলে মিনু দৌড়। নিরুপমা অরহানকে সরিয়ে দূরে গিয়ে দাঁড়ায়। অরহান প্রচণ্ড বিরক্ত হয়ে শুধায়, এই মিনুর বাচ্চা আর আসার সময় পেল না, দিল আমার সুন্দর মুহূর্ত নষ্ট করে। নিরুপমা অরহানের দৃষ্টি থেকে বাঁচতে তাড়াতাড়ি দৌড়ে নিরুপমার রুম থেকে বের হয়ে যায়। অরহান চেঁচিয়ে বলতে থাকে, আবার দৌড়তে হচ্ছে, এবার পড়ে গেলে আমি আর কুলে নিতে পারবো না। নিরুপমা ভেঙচি কেটে রান্নাঘরের সামনে গিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে। মিনু নিরুপমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসে। সেটা দেখে নিরুপমা আরও লজ্জা পেয়ে যায়। আরে ভাবি, লজ্জা পাইয়েন না। প্রথম প্রথম এমনই হয়। আমি আমার বিয়ের প্রথম এমনই লজ্জায় লাল হইয়া থাকতাম। এই বলে মিনু দুই হাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেলল। মিনুর এরূপ কাণ্ড দেখে নিরুপমা খিলখিল করে হেসে উঠল। অরহান তখন রান্নাঘরের পাশ দিয়ে যাচ্ছিল। নিরুপমার হাসির শব্দ শুনে সে থমকে দাঁড়ায়। নিরুপমার হাসি মাখা মুখ আজই অরহান প্রথম দর্শন করল। অদ্ভুত এক ভালো লাগা দলা দিল তার মনে। হঠাৎই অরহানের ঠোঁটের কোণে হাসিও ফুটে উঠল। নিরুপমার পিছন ফিরে তাকাতেই অরহান আবার নিজের মুখে বিরক্ত নিয়ে আসলো। নাস্তা না করে বেরিয়ে পড়ল। অরহান জানে নিরুপমা রান্না করবে না, জেদ করে। তবে আজকে যেন তার নিরুপমার সাথে অহেতু ঝগড়া জড়াতে ইচ্ছাই করছে না। নিরুপমা অরহানের যাওয়ার পানে তাকিয়ে বলতে থাকে, দেখেছো মিনু, কেমন কাঠ খোট্টা তোমার আরহান ভাই। আমার হাসি সহ্যই করতে না পেরে নাস্তা না করে বেরিয়ে গেছে। সে কি ভাবি, ভাইয়া আপনার হাসি সহ্য করতে পারবে না কেন? সেটা আমি তোমাকে বোঝাতে পারবো না মিনু। আচ্ছা ভাবি, আপনার নাস্তা কইরা নেন, ঠান্ডা হইয়া যাইব, তারপর ওষুধ খাইয়া নিয়েন। নিরুপমা মিনুর দিকে তাকিয়ে মিষ্টি হাসি দেয়। আমাকে না জানিয়ে হুট করে এক অজর পাড়া গায়ের মেয়েকে বিয়ে করে এনে তাকে সরকারি কোয়ার্টারে উঠিয়েছ। এরকম হুটকারি সিদ্ধান্ত তুমি কিভাবে নিতে পারলে অরহান? কি সমস্যা ছিল লামিয়া মেয়েটার মধ্যে? তোমার জন্য পারফেক্ট ম্যাচ ছিল সে। বাবা, আমি লামিয়াকে কখনোই বিয়ে করতে চাইনি, এটা তুমি খুব ভালো করেই জানো। আর আমি তো লামিয়াকেও বিষয়টা ক্লিয়ার করেছি। তাই বলে অজার অজপাড়া গায়ের এক গরিব ঘরে মেয়েকে বিয়ে করে ফেলবে? সে কি এত বড় বংশের বউ হওয়ার যোগ্য? বাবা, নিরুপমা তো আর বাড়ির বাইরে যাবে না, থাকবে তো ঘরের ভেতরেই। তাহলে এত যোগ্যতা থেকেই বা কি লাভ? আর তাছাড়া আমি ইচ্ছে করেই খুঁজে এরকম গরিব অসহায় মেয়েকে বিয়ে করেছি, যাতে আমার কথা মতো তাকে চালাতে পারি। আফসার আহসান অবাক হয়ে যান। তার ছেলে তো নিষ্ঠুরতায় তার থেকেও 1 ডিগ্রি উপরে। মনে মনে ছেলেকে বাহবা দিতে ভুললেন না তিনি। কালো তোমার বউকে বাসায় নিয়ে আসবে। বাড়ির বউ বাড়ির বাইরে থাকলে ভালো দেখায় না।
বিছানায় লাল টুকটুকে শাড়ি আর হালকা কিছু গহনা দেখে নিরুপমা খানিকটা অবাক হয়। অরহান ডিউটি শেষে বাড়ি ফেরার সময় এসব নিয়ে এসেছে। নিরুপমা শাড়িটি হাতে নিয়ে দেখতে থাকে। অরহান ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে নিরুপমাকে বলে, কাল তোমাকে তোমার শ্বশুর বাড়িতে নিয়ে যাব। বাবা তোমাকে নিয়ে যেতে বলেছেন। সুন্দর করে মার্জিতভাবে এই শাড়ি পরে তৈরি হয়ে থাকবে সকালে। আমার সকালে ক্যান্টনমেন্টে কিছু কাজ আছে, সেটা সেরে তোমাকে বাসায় নিয়ে যাব। অরহানের এই কথা শুনে নিরুপমার মুখ খুশিতে উজ্জ্বল হয়ে ওঠে। নিরুপমা মনে মনে ভাবে শ্বশুর বাড়িতে গেলে হয়তো অরহানের নিষ্ঠুরতা থেকে খানিকটা রেহাই পাবে সে। কিন্তু নিরুপমার অবশ মন কি আর বুঝতে পারে যে সেখানে আরও বড় অমানুষ তাকে শায়েস্তা করার জন্য বসে আছে। সকালবেলা নিরুপমা সুন্দর করে শাড়ি পরে তৈরি হয়ে নেয় আর সে ভীষণ খুশি, যা তার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। অরহান গাড়িতে বসে রয়েছিল। লুকিং গ্লাসে নিরুপমাকে আসতে দেখে অরহান নিরুপমার ফানে তাকায়। ভীষণ মিষ্টি লাগছে নিরুপমাকে। একরাশ মুগ্ধতায় চেয়ে যায় অরহানের মন। তবে নিরুপমার গাড়ির সামনে চলে আসতে অরহান নিজের মুখ হচ্ছে আবার সেই গম্ভীর্যপূর্ণ ভাব এনে কার্কশ কণ্ঠেই বলে, এত দেরি লেগে আসতে? তোমার জন্য কি আমি সারাদিন অপেক্ষা করব? এখন ওঠো গাড়িতে। মুহূর্তে নিরুপমার হাস্যোজ্জ্বল মুখশ্রীতে আমাবস্যা অন্ধকার নেমে আসে। নিরুপমার চুপসে যাওয়া চেহারা দেখে অরহান ভিতরে ভিতরে ভীষণ খারাপ অনুভূতি হয়। কিন্তু অরহান কিছুতেই নিরুপমাকে বুঝতে দিতে চায় না যে তাকে দেখে সে মুগ্ধ হয়েছে। নিরুপমার গাড়ির দরজা খোলার চেষ্টা করে বারবার ব্যর্থ হয়ে অরহানের দিকে কাচুমাচু করে তাকায়। আমাকে দিয়ে কাজ না করতে পারলে তো তোমার শান্তি হয় না। একটা গাড়ির ডোর পর্যন্ত খুলতে পারো না, পার শুধু তেজ দেখাতে। নিরুপমা গাড়িতে উঠে বসে। হঠাৎ অরহানকে নিজের সামনে এগিয়ে আসতে দেখে নিরুপমা চেঁচিয়ে ওঠে, কি কি করছেন? আমি সিট বেল্ট লাগাচ্ছি ডিএমে। তোমাকে সিট বেল্ট বাঁধতে বললে তো সেটাও পারবে না। অরহান নিরুপমার সিট বেল্ট লাগিয়ে দিয়ে গাড়ি চালাতে শুরু করলো। বাসায় বসে নিজের ছেলে আর পুত্রবধূ অপেক্ষা করতেছে অবন্তিকা। নিরুপমার ছবি দেখে ভীষণ পছন্দ করেছেন অবন্তিকা। তবে মনে মনে তার ভীষণ দুশ্চিন্তা হচ্ছে, মেয়েটা মানিয়ে নিতে পারবে তো। কলিং বেলের শব্দে ধ্যান ভাঙলো অবন্তিকার। মেন ডোরে এসে দরজা খুলে দেয়। অবন্তিকা এগিয়ে যান দরজার দিকে। অরহান আর নিরুপমা একসাথেই দাঁড়িয়ে আছে। মাশাল্লাহ, কত মিষ্টি দেখতে একটা পুতুল নিয়ে এসেছিস আরহান। অবন্তিকা নিরুপমার থুতনি হাত রেখে বললেন। অরহান অবন্তিকার কথায় তেমন পাত্তা না দিয়ে নিজের ঘরে ঢুকে যায়। সিঁড়ি বেয়ে ওপরে উঠতে উঠতেই বলে, আমি ফ্রেশ হতে যাচ্ছি মা, পারলে তোমার পুত্রবধূকে কিছু ম্যানার শিখিয়ে দিও। নিরুপমা অবাক হয়ে যায়। নিজের মায়ের সাথে ভালোভাবে কথা বলেন অরহান, যার আচরণ নিজের মায়ের সাথে এতটা রুষ্ট, সে নিজের বিবাহিত স্ত্রীর সাথেই বা কি ভালো আচরণ করবে। অবন্তিকা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য নিরুপমাকে নিয়ে সোফায় বসান। মা একটু বসো, তোমায় একটু দেখি। আরহানের কথায় মন খারাপ করো না কেমন, ছেলেটা এমনই। নিরুপমাকে নিজের হাতে বালা খুলে পরিয়ে দেন অবন্তিকা। এখন পরে কালো রঙের একটি জিপ গাড়ি প্রবেশ করে আহসান বাড়িতে। অবন্তিকা জানলা দিয়ে তাকাতে দেখেন আফসার আহসান বাড়িতে প্রবেশ করেছেন। অবন্তিকা তড়িঘড়ি করে নিরুপমার মাথায় কাপড় দিয়ে সদর দরজার দিকে এগিয়ে যান। নিরুপমা, ইনি হচ্ছেন তোমার শ্বশুর মশাই, এসো সালাম করো। নিরুপমা এসে সালাম করলেও আফসারের কোনো প্রতিক্রিয়া করেন না, উল্টো বলতে থাকেন, শোনো, মেয়ে আমার, ছেলে এক প্রকার। আমরা অমতে এই বিয়েটা করেছে। যদি তোমার মতো অজর পাড়া গায়ের মেয়ের এই বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতা নেই, তবু আমি তোমাকে এই বাড়িতে আসার অনুমতি দিয়েছি। এই বাড়ির কিছু নিয়ম কানুন রয়েছে যা অবন্তিকা তোমাকে শিখিয়ে দেবে। মেয়ে মানুষ মেয়ে মানুষের মধ্যে থাকবে, নিজের সীমান্ত অতিক্রম করার চেষ্টা করবে না, আর কোনো রকম খাপ ছাড়া আচরণ করবে না। এই বলে আফসার আহসান সেখান থেকে সরাসরি নিচের রুমে চলে যান। নিরুপমা ঠায় দাঁড়িয়ে থাকে। এ কোন অজানা নরকে সে এসে পড়লো। মনের মধ্যে যে আশার আলো জ্বলে উঠেছিল সেটাও নিভে যায়। অবন্তিকা নিরুপমাকে সামনে নিয়ে বলে ওঠেন, ওনার কথায় কিছু মনে করো না মা, তুমি যাও ফ্রেশ হয়ে নাও। নিরুপমা আনমনে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে থাকে। মনে তার হাজারো প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে। নিরুপমা অরহানের রুমের সামনে এসে ঠায় দাঁড়িয়ে থাকে। অরহান রুমের মধ্যে বসেই নিরুপমার আসার অপেক্ষা করছিল। নিরুপমাকে দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে অরহান তাড়া দিতে থাকে। কি হলো নিরু, তোমাকে কি আলাদা করে ভেতরে আসার জন্য দাওয়াত দিতে হবে? নিরুপমার রুমের ভিতরে প্রবেশ করতেই এমন কিছু বলে যা শোনার জন্য অরহান মোটেও প্রস্তুত ছিল না। আমি আপনার সাথে সংসার করতে পারবো না, আমি তালাক চাই। আমাকে প্লিজ এই নরক থেকে মুক্তি দিন। নিরুপমার উত্তর কথা শুনে অরহান হতবাক হয়ে যায়। অজান্তেই মনের ভিতর অদ্ভুত এক অস্থিরতা কাজ করে, যা প্রচণ্ড রাগে রূপ নেয়। তার স্ত্রী তাকে তালাক দিতে চায়।
এটা ভেবে অরহানের ইগোতে গিয়ে লাগে। রাগে তার কান গরম হয়ে যায়, হাত মুঠিবদ্ধ করে রাগ নিয়ন্ত্রণের ব্যর্থ চেষ্টা করে অরহান। শ্বশুরবাড়িতে প্রবেশ করলে 1 মিনিটও হলো না, আর এখন এসব অপ্রাসঙ্গিক কথাবার্তা বলছো? কোথায় যাবে এখন তুমি তালাক নিয়ে? যেদিকে দু চোখ চাই চলে যাব, তবুও এত অপমানের মধ্যে আমি থাকতে চাই না। তাহলে বাসরাতে যাওনি কেন? এখন তোমাকে আমার সাথে থাকতে হবে নীরু। তোমাকে এখন আমার চাই চাই। আপনার তো নিজের চাহিদা মেটানোর জন্যই শুধু একটা শরীরের প্রয়োজন। আমি চলে গেলেই বা আপনার মতো বড় লোকদের ক্ষতি কি? নিরুপমার এহনে কটু বাক্য শুনে রাগে অরহানের মাথা আউট হয়ে যায়। নিরুপমার গাল চেপে ধরে অরহান দাঁতের দাঁত চেপে বলে ওঠে, খুবই বেয়াদব মেয়ে তুমি নীরু। এখানে এসে দেখছি তোমার তেজ আরো বেড়ে গেছে। আমার থেকে তালাক নিয়ে তুমি কি করবে? অন্য কারোর সাথে সংসার করবে? তোমার সাহস কি করে হয় আমাকে এসব কথা বলার? তোমাকে আমার সাথেই থাকতে হবে, আর আমার এই নিষ্ঠুরতায় সহ্য করতে হবে। আমি ডিসাইড করব আমি কার সাথে থাকবো আর থাকবো না। অরহান নিরুপমার গাল চেপে ধরায় নিরুপমার ফর্সা গাল লাল বর্ণ ধারণ করে, যা দেখে অরহানের নিরুপমার প্রতি মায়া হয়। অরহান নিরুপমাকে ছেড়ে দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। নিরুপমা থক করে বিছানায় বসে পড়ে অঝোর ধারায় কান্না করতে থাকে। অবন্তিকা আসান অরহানকে রাগে বেরিয়ে যেতে দেখে ঠিক তাদের ঝগড়ার বিষয়টি আজ করতে পারেন। অবন্তিকা দৌড়ে নিরুপমার কাছে এগিয়ে যান, নিরুপমাকে বুকে জড়িয়ে তার মাথায় হাত বুলিয়ে দিতে থাকেন। আজ অনেক বছর আগে আমিও ঠিক তোমার জায়গায় ছিলাম নিরুপমা, এরকমই অসহায়। মেয়েরা চাইলেও সব ছেড়ে চলে যেতে পারে না, কেন জানো? এই সমাজের জন্য। আমি ভাবতেও পারিনি আরহানটাও একদিন তার বাবার মতোই হয়ে যাবে। কিন্তু বিশ্বাস করো, আমার আরহান আগে এমন ছিল না। ছোটবেলায় ওর মনও ভীষণ নরম ছিল, কিন্তু আরহানের বাবা তার সাথেও প্রচুর স্ট্রিক্ট ছিলেন। আমি বাধা দিতে নিলে ছেলের সামনেই আমাকে মারধর শুরু করে দিতেন। তিনিই বুঝিয়েছিলেন এটাই হচ্ছে পুরুষত্ব। ছোট থাকতে আরহান কান্নাকাটি করতে নিলে তার বাবা তাকে কাঁদতেও দিতেন না। এক উগ্র পুরুষতান্ত্রিক মনোভাব রয়েছে তোমার শ্বশুরের। ছেলেকেও সেটাই শিখিয়েছেন। আমার ধারের সামনেও ছেলেকে বেশি ঘেঁষতে দেননি। ধীরে ধীরে আমার আরহানটা কেমন রুড হয়ে গেছে। আরহানকে তার বাবা সব সময় আর্মি অফিসার বানাতে চেয়েছিলেন, কিন্তু আমার আরহানের তো সঙ্গীতের দিকে ঝোঁক ছিল। তার বাবার জন্য আরহান সেই শখটাও ছেড়ে দিল। এমনটা নয় যে আরহানের তার মায়ের প্রতি কোনো টান নেই। আরহানের আমার দিকেও টান রয়েছে, কিন্তু আরহান সেটা প্রকাশ করতে পারে না। তবে তুমি জানো, ওনার বন্ধুর মেয়ে লামিয়ার সাথে তার বাবা যখন আরহানের বিয়ে ঠিক করলেন, তখন জীবনে প্রথমবার আরহান তার বাবার অবাধ্য হয়েছিল। তোমাকে পছন্দ করে বলেই তো আরহান তোমাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছে। নিরুপমা এবার কান্নাজড়িত কণ্ঠে বলে ওঠেন, না মামনি, আপনার ছেলে পছন্দ করে আমাকে বিয়ে করিয়ে আনেনি। সে আমাকে বিয়ে করেছে আমার অসহায়ত্ব দেখে। ভেবেছে আমার সাথে যেমন খুশি তেমন আচরণ করবে। আপনি এত অত্যাচার সহ্য করে সংসার করেছেন ঠিকই, কিন্তু আমি পারবো না। আমি গরিব বলে কি মানুষ না নাকি? অবন্তিকা নিরুপমার মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত করার চেষ্টা করে থাকে। মা, একটু শান্ত হয়ে বসো নিরুপমা। আরহান তোমাকে বললো আর তুমি বিশ্বাস করে নিলে? নিজের ছেলেকে একটু হলেও তো আমি চিনি। ও এসব বলেছে নিজের ইগো স্যাটিসফাইড করার জন্য। আপনার ছেলে যদি আমাকে এখানে থাকতে বাধ্য করে, তবে আমিও তার কোনো কথা শুনবো না মামনি। ঠিক আছে মা, তুমি একটু শান্ত হওয়ার চেষ্টা করো। এখন আপাতত কিছু খেয়ে নাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। সৈনিকদের ট্রেনিং চলছে। অরহান শীতল দৃষ্টিতে সেখানেই তাকিয়ে রয়েছে। ক্যাপ্টেন আরিফ সৈনিকদের নির্দেশনা দিচ্ছে, আর আর্যকে অরহানকে মাঝে মাঝে দেখছে। এ যেন ঝড় আসার আগে পরিবেশ নিস্তব্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। আরিফ ভিতরে ভিতরে আতঙ্কে আছে। কিছুক্ষণ পার হলো, তাই অরহান হুঙ্কার দিয়ে উঠল, তোমাদের ট্রেনিংয়ে যা নমুনা দেখছি, এর পরবর্তী মিশনে তোমরা আমার নাম ডুবাবে আহম্মকরা। অরহান প্রায় অনেকক্ষণ সৈনিকদের ছাড়ি দিয়ে নিজের মনের ঝাল মেটালো। তুমি খাবার নিয়ে কোথায় যাচ্ছ? নিরুপমার জন্য নিয়ে যাচ্ছি।
মেয়েটা হয়তো না খেয়েই আছে। বারে, ওই মেয়েরে বাড়িতে আসলো একদিনও হলো না, এখন থেকে অন্যদের দিয়ে কাজ করানো শুরু করেছে। কোথায় সে? না না, ও আমাকে কিছুই বলেনি। আপনি শুধু শুধু। চুপ, একদম চুপ। কোথায় সেই মেয়ে? ডাকো ওকে। অপ্সরা হাসিনের চিল্লাচিল্লি শুনে নিরুপমা নিচে নেমে আসে। অপ্সরা নিরুপমার দিকে এগিয়ে এসে যেই না নিরুপমাকে চড় মারতে চাপে, অবন্তিকা নিরুপমার সামনে গিয়ে দাঁড়ায়, যার কারণে চড়টা নিরুপমার গায়ে না লেগে অবন্তিকার গায়ে লাগে। আকস্মিক এই ঘটনায় নিরুপমা হতবাক হয়ে যায়। আহসার আরও কয়েকটা কটু বাক্য বলে চলেছেন। পুরোটা সময় অবন্তিকা নিরুপমাকে জড়িয়ে ধরে রেখেছিল যাতে তার গায়ে আঁচও না লাগে। নিরু মা, তুমি ঘরে যাও। তোমাকে এই বাড়িতে থেকে অত্যাচার সহ্য করতে হবে না। আমি আরহানের বাবা বের হয়ে যাওয়ার পর তোমাকে এই বাড়ি থেকে বের হতে সাহায্য করব। নিরুপমা কাঁপা কাঁপা পায়ে রুমের দিকে এগিয়ে যায়। মনের মধ্যে প্রচণ্ড ক্ষোভ জন্ম নেয় তার। আজ নিরুপমা ভয়ে কাঁপছে না, রাগে কাঁপছে। আফসার আহসান চলে যাওয়ার পর অবন্তিকা নিরুপমার কাছে এগিয়ে আসেন। তাকে কিছু টাকা আর কিছু গহনা ধরিয়ে দিয়ে বলেন, মামুনি, তুমি এগুলো রাখো। এর চেয়ে বেশি আমি তোমাকে আর সাহায্য করতে পারবো না। আবসার হয়ে গেছে, আর আরহানও এখন বাসায় নেই। তুমি এখন চলে যেতে পারবে। নিরুপমা এইবার অদ্ভুত শান্ত কণ্ঠে শুধায়, না মামুনি, আমি আর এখন নিজের সমস্যা থেকে পালানোর চেষ্টা করব না। ধরলাম আমি চললেও গেলাম, তারপর আরেকটা অসহায় মেয়েকে ধরে এনে একইভাবে কষ্ট দেওয়া হবে। এই অত্যাচারের অবসান হওয়াটা জরুরি মামুনি। আমি কোথাও যাব না। নিরুপমা, সব কিছু এত সহজ না মা। আমি এত বছরেও সংসারের জন্য সব করে ওনার মন পাইনি। তুমি প্রতিবাদ করলে আরহানের বাবা তোমাকে মেরেই ফেলবে। নিরুপমা ফ্রিজ থেকে বরফ এনে অয়ন্তিকার গালে লাগাতে থাকে। চিন্তা করো না মামুনি, আমি আর মুখে কিছুই বলবো না, তবে কিছু একটা তো আমি করবই। নিরুপমা অবন্তিকাকে সামলে রুম থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে চলে যায়। তারপর রান্না করা শুরু করে। নিরুপমার এই কাণ্ড দেখে অবন্তিকা অবাক হয়ে যায়। নিরুপমার রহস্যময় হাসি দিয়ে অবন্তিকাকে বলে, মামুনি, তুমি যাও, রেস্ট নাও। নিরুপমা সুন্দর করে রান্না করে টেবিলে খাবার সাজাতে থাকে। তারপর নিজের রুমে গিয়ে লাগেজ থেকে সুন্দর একটা নীল শাড়ি বের করে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। শাড়িটি নিজের গায়ে জড়িয়ে নিরুপমা নিজে বলে ওঠে, আমি এবার কাটা দিয়ে কাটা তুলব। অন্যদিকে অরহান ড্রাইভ করে বাসায় আসছিল। নিরুপমার আচরণে অরহান শুধু যে রাগ তা নয়, অবাকও বটে যে নিরুপমাকে অনেকটাই নরম ভেবেছিল, কিন্তু নিরুপমা তো কথায় কথায় তার সাথে বেয়াদবি করে। আচ্ছা, তার বাবা মাকেও তো তার বাবা কত অত্যাচার করতো, কই তার মা তো কোনোদিনও পাল্টা জবাব দেওয়ার সাহস করেনি। ছোটবেলায় তার রাগ লাগলেও ধীরে ধীরে তার মনে হয়েছে এটাই স্বাভাবিক। অরহান বাসায় পৌঁছে যায়। কলিং বেল বাজতে বাজতে ভাবতে থাকে, এখন না জানি কি বেয়াদবি করে বসে, করলেও কি আমিও ছেড়ে দেবো না। নিরুপমা দরজা খুলে অরহানের দিকে তাকিয়ে মিষ্টি হাসি দেয়। অরহান হঠাৎ করে নিরুপমাকে এই রূপে দেখে বড়সড় একটা ধাক্কা খায়। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? অরহান নিরুপমার দিকে অবাক নয়নে চেয়ে আছে। হুট করে তার তেজি রমণী এইরকম নমনীয় আচরণ করছে কেন? অরহান ভোরের কুচকে নিরুপমার দিকে তাকিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে। টেবিলে হরেক রকমের খাবার সাজানো দেখে অরহান নিরুপমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, এগুলো কে বানিয়েছে? নিরুপমা আবার মিষ্টি হাসি দিয়ে বলল, কেন, আমি বানিয়েছি। অবাক হচ্ছেন কেন? স্বামী সেবা করা তো আমার কর্তব্য। অরহান ধমক দিয়ে বলে, এই মেয়ে কি শুরু করেছো? আমাকে কি বোকা মনে হয়? ও মা, আপনার মতো এত বড় অফিসারকে আমি বোকা ভাবতে যাব কেন? আপনি ফ্রেশ হয়ে আসুন তাড়াতাড়ি, না হলেই খাবার ঠান্ডা হয়ে যাবে। নিরুপমার মিষ্টি মিষ্টি কথা শুনে অরহানের রাগ আরও চলে যায়। সে কিছু না বলে রাগে কটমট করতে করতে ফ্রেশ হতে চলে যায়। মনে মনে ভাবে, এত নেকামি করছো কেন হঠাৎ করে? অরহান ফ্রেশ হয়ে নিচে এসে খাবার টেবিলে বসে। নিরুপমা অরহানকে খাবার বেড়ে দিচ্ছে। অরহান যেন অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছে যাচ্ছে। যেই মেয়ে সকালে তার কাছে তালাক চেয়ে কান্নাকাটি করেছে, এখন সে তাকে রান্নাবান্না করে বেড়ে খাওয়াচ্ছে। নিরুপমা খাবার বেড়ে নিয়ে অরহানের দিকে তাকিয়ে থাকে আর বলে,
কি হলো, বসে আছেন কেন? খাওয়া শুরু করুন। অরহান একবার খাবারের দিকে তাকিয়ে আবার নিরুপমার দিকে তাকায়, মনে মনে ভাবে খাবারে কিছু মিশিয়ে দিল নাকি? কি হলো, খাওয়া শুরু করুন না। অরহান নিরুপমার এই ন্যাকামো সহ্য করতে না পেরে খাওয়া শুরু করে। অরহান খাবার মুখে দিতে আরও একবার বিস্মিত হয়। খাবার অনেক সুস্বাদু হয়েছে। মনে মনে নিরুপমার প্রশংসা করলেও অরহান মুখে কিচ্ছুই বলল না। খাওয়া দাওয়া শেষ করে গম্ভীর মুখ করে উঠে যায়। কিন্তু অরহান এখন পড়েছে আরেক বিপদে। যেখানে যাচ্ছে নিরুপমা তার পিছু পিছুই যাচ্ছে। শেষে বিরক্ত হয়ে অরহান ধমক দিয়ে বলে উঠল, কি শুরু করছো? আমার পিছে কেন করছো? তো কি করব? যা ইচ্ছা তা করো, কিন্তু আমাকে জ্বালানো বন্ধ করো। আমি আবার আপনাকে কই জ্বালালাম? অরহান এবার রেগে নিরুপমার বাহু চেপে ধরে। এমন কেন করছো তুমি? হ্যাঁ, হঠাৎ তোমার এত স্বামী প্রেম জাগ্রত হলো কেন? ইচ্ছে করে আমাকে খেপাচ্ছ কেন নিরু? ভালো হবে না কিন্তু। আমি স্বামী সেবা করলেও দোষ, না করলেও দোষ। তাহলে আপনিই বলুন আমি কি করব? অরহান রেগে নিরুপমাকে নিজের থেকে সরিয়ে চলে যেতে নিলে নিরুপমা অরহানের গালে আলতো করে স্পর্শ করে অরহানের মুখ নিচের দিকে ঘোরায়। তারপর মধুর কণ্ঠে শুধায়, আমি কত সুন্দর করে আপনার জন্য সেজেছি, দেখবেন না? অরহান এইবার নিরুপমার দিকে ভালো করে তাকায়। এতক্ষণ নিরুপমার ন্যাকামোর জন্য তাকে ভালো করে পর্যবেক্ষণ করতেই পারেনি অরহান। নিরুপমাকে সত্যি অপূর্ব লাগছে, যেন নীল শাড়িতে কোনো নীল পরি দাঁড়িয়ে আছে। অরহানের সমস্ত রাগ বিরক্ত মুহূর্তে উধাও হয়ে যায়। মোহগ্রস্ত হয়ে নিরুপমার কোমর জড়িয়ে নিজের দিকে এনে অরহান জিজ্ঞাসা করে, সকালে আমার কাছ থেকে মুক্তি চেয়ে এখন আবার আমার কাছে ধরা দিচ্ছ কেন? আপনি চলে যাওয়ার পর আমি অনেক ভেবেছি, অনেক। তারপর আমার মনে হয়েছে যেহেতু আপনি এখন আমায় যেতে দেবেন না, তাহলে নিজের ভাগ্যকে মেনে নেওয়াই এখন আমার জন্য উত্তম। নিরুপমার জবাবে অরহান অসন্তুষ্ট হন। অরহান নিরুপমাকে কোলে তুলে বিছনায় শুয়ে দেয়, কিন্তু নিরুপা বিছনা থেকে উঠে অরহানকে জড়িয়ে তাকে বিছনায় হেলান দিয়ে বসিয়ে দেয়। তারপর নিজে অরহানের সাথে লেপটে যায়। বিড়ালের মতো অরহানের গালে গাল ঘষতে থাকে। নিরুপমার এরকম কাণ্ডে অরহানের পাগল প্রায় অবস্থা। অরহান নিরুপমার ঘাড়ে গলায় চুমু খেতে থাকে। অরহান পুনরায় নিরুপমাকে নিজের নিচে ফেলে নেশাগ্রস্তভাবে চেয়ে থাকে নিরুপমার পানে। নিরুপমার মুখের সামনে আসা চুলগুলো কানের পিছনে গুঁজে দিতে থাকে। নিরুপমা 2 হাত দিয়ে অরহানের কাঁধ জড়িয়ে মৃদু স্বরে জিজ্ঞাসা করে, আপনার স্ত্রীর গায়ে কেউ হাত তোলার চেষ্টা করলে আপনি কি করবেন? আমি তার হাত ভেঙে গুঁড়িয়ে দেব। আজকে আপনার বাবা আমার গায়ে হাত তুলতে নিয়েছিলেন। নিরুপমার এই কথা শুনে অরহান নিরুপমাকে ছেড়ে দিয়ে উঠে বসে। কেমন যেন ভাবনায় মগ্ন হয়ে যায়। নিরুপমা উঠে বসে অরহানের বাহুতে মাথা রেখে বলে, মামুনি সামনে এসে পড়ায় চটটা ওনার গালেই লাগে। অরহান নিরুপমার দিকে তাকিয়ে বলে, নিশ্চয় তুমি বাবার সাথে কোনো বেয়াদবি করেছ। নিরুপমা করুণ কণ্ঠেই বলে, বিশ্বাস করুন আমি কোনো বেয়াদবি করিনি। মামুনি আমার জন্য খাবার আনতে গিয়েছিলেন বলেই বাবা রেগে গিয়েছিলেন। অরহান নিরুপমার কথায় না চাইতেও বিশ্বাস করে, কারণ তার বাবার আচরণ সম্পর্কে তার জানা আছে। ছোট থাকতে তার বাবা ছোট ছোট বিষয় নিয়ে তার মাকে মারধর করতেন, ইনফ্যাক্ট এখনও করেন। অরহান নিরুপমার দিকে প্রতিক্রিয়াহীনভাবে তাকিয়ে বলে, ঘুমিয়ে পড়ো। অরহান বিছনা থেকে নেমে বারান্দায় চলে যায়। নিরুপমার অরহানের যাওয়ার পানে চেয়ে দুষ্টু হাসি দিয়ে মনে মনে বলে, এই তো দিয়েছি আগুন লাগিয়ে। নিরুপমা কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে। অন্যদিকে অরহান বারান্দায় দাঁড়িয়ে একের পর এক সিগারেট টেনে যাচ্ছে। মেয়েটা বাড়িতে আসলো একদিনও হলো না, অথচ বাবা এখনই মারধর শুরু করে দিল। নিরু বেয়াদবি করলেও তো একটা কথা ছিল। অরহান প্রায় অনেকক্ষণ বারান্দায় সময় কাটিয়ে রুমে চলে আসে। নিরুপমা এতক্ষণ ঘুমিয়ে গেছে। নিরুপমার ঘুমন্ত মুখের দিকে অরহান অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। হঠাৎ অরহানের নজর যায় নিরুপমার গালের দিকে। অরহান মনে মনে ভাবে, নিরুর তুলতুলে গালে একটু জোরে টাচ করলে লাল বর্ণ ধারণ করে। যদি আজ চটটা নিরুর গালে লাগতো, তাহলে অরান কি সেই দাগ সহ্য করতে পারতো? অরহান নিজের মনে এই প্রশ্ন কোনো উত্তর ভেবে পায় না। ভেতর ভেতরে প্রচণ্ড রাগ অনুভূত হয় তার। অরহান নিরুপমার পাশে শুয়ে আনমনে ভাবতে থাকে, আচ্ছা বাবা, যে মায়ের গায়ে রোজ হাত তুলে বাবার কি খারাপ লাগে না? কই, আমি তো নিরুর এত বেয়াদবির পরেও এখনো পর্যন্ত ওর গায়ে একটা টোকাও দিতে পারলাম না। অরহান আবার নিজের সাথে দ্বিমত পোষণ করে। না না,
আমি পারিনি, এটা আমার ব্যর্থতা। আমাকে আরো কঠোর হতে হবে। এভাবেই দ্বিধাদ্বন্দ্বে কেটে যায় অরহানের সারা রাত। ঘুম থেকে উঠে আড়মোড়া ভাঙছে নিরুপমার। বিয়ের পর আজ এই প্রথম ভোর ভরে রাখছে তার। নিরুপমা পাশে তাকিয়ে অরহানকে কোথাও দেখতে পায় না। লোকটা মনে হয় সারা রাত বিনিদ্র রজনী যাপন করেছেন। এই কথা বলে নিরুপমা নিজে নিজেই ফিক করে হেসে ওঠে। অরহান ব্যায়াম করে সবে মাত্র রুমে প্রবেশ করেছিল। নিরুপমাকে ঘুম থেকে উঠতেই হাসতে দেখে অরহান ভুরু কুঁচকে তাকায়। সকাল সকাল পাগল হয়ে গেলে নাকি? অরহানের কথা শুনে নিরুপমা মুখ ভেঙচি দেয়। বিছানা থেকে নেমে অরহানের সামনে গিয়ে হঠাৎ করে তাকে জড়িয়ে ধরে। অরহান ভেবেছিল নিরুপমা ওঠার সাথে সাথে সে আবার তার সাথে খারাপ ব্যবহার শুরু করবে, কিন্তু নিরুকে অরহান আবার জব্দ করতে বাধ্য হয়। নিরুপমা অরহানের বুক থেকে মাথা তুলে তার দিকে তাকিয়ে এমন এক মিষ্টি হাসি দেয় যেন অরহান তার কত বছরের প্রেমিক পুরুষ। অরহানের ইচ্ছা করছে এখনই নিরুকে জড়িয়ে ধরে তার কপালে ঠোঁটে চুমু এঁকে দিতে, কিন্তু অরহান তা করবে না। যদি নিরু তার দুর্বলতা ধরে ফেলে তাহলে সর্বনাশ। অরহান নিরুপমাকে বারবার এটাই বোঝাতে চায় যে সে ভোগের বস্তু ছাড়া আর কিছু নয়। অনিচ্ছা থাকা সত্ত্বেও নিরুপমাকে নিজের থেকে ছাড়িয়ে অরহান বলে, যাও গিয়ে নাস্তা বানাও, আমার লেট হয়ে যাচ্ছে। অরহান ভাবে বেশ এখনই শুরু করে দিবে বেয়াদবি। অরহান ও নিরুকে বকা দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়। নিরুপমা ভেতরে ভেতরে চললেও মুখে জোরপূর্বক হাসি এনেই বলে, ঠিক আছে, আপনি রেডি হয়ে নিচে আসুন। এই বলে নিরুপমা নিচে চলে যায়। অরহান আরো একবার ডাক শিখায়। মুহূর্তে কারো ব্যক্তিত্ব কিভাবে বদলে যেতে পারে। আগে তো ভালো ছিল, দু চারটা কথা শুনিয়ে দেওয়া যেত, এখন তো চাইলেও কঠোর হতে পারে না। অরহান পরক্ষণে নিজের সাথে আবার দ্বিমত পোষণ করেই বলল, কেন পারবো না? অবশ্যই পারবো। অরহান আনমনে এইসব চিন্তা করে ইউনিফর্ম হাতে নিয়ে তৈরি হতে থাকে ডিউটিতে যাওয়ার জন্য। নিরুপমা রান্নাঘরে গিয়ে আনমনে ভাবতে থাকে, আমি কিছুই ভুলবো না, সব মনে রাখবো। কিছুক্ষণ পর নিরুপমা মিনুকে এই বাসায় আসতে দেখে খুশি হয়। মিনু নিরুপমাকে এটা সেটা এগিয়ে দিয়ে সাহায্য করতে থাকে। টেবিলে খাবার সাজিয়ে রাখার সময় নিরুপমা মিনুর দৃষ্টির আড়ালে আফসার আহসানের প্লেটের মধ্যে লবণের পরিমাণ বেশি দিয়ে দেয়। অরহানের বাবা আর মার ডাইনিং টেবিলের সামনে হাসলে নিরুপমা সবাইকে খাবার সার্ভ করতে থাকে। অরহান খাচ্ছে আর আর চোখে নিরুপমাকে দেখছে। হঠাৎ নিজের বাবা হুঙ্কারে অরহান চকিত হয়ে তার পানে তাকায়। আফসার খাবার মুখে দিয়ে ওয়াক ওয়াক করে ফেলে দেয়। অবন্তী ভয়ে কাঁপতে থাকে। আফসার আহসান চিল্লিয়ে ওঠেন, একেও খাদ্য বানিয়েছো, লবণ দিয়ে ভরে দিয়েছো, বাপ মা কি রান্না বান্না শেখায়নি? আহাম্মক মেয়ে কোথাকার। অরহান অবাক হয়ে তার বাবার দিকে চেয়ে থাকে। রান্না তো ঠিকই হয়েছে, তাহলে কি তার বাবা ইচ্ছে করে আবার অশান্তি করেছেন? অরহান, একই মেয়ে বিয়ে করে এনেছো তুমি, কিছুই তো পারে না, সকাল সকাল মেজাজ খারাপ করে দিল। আফসার ভেবেছিল অরহান হয়তো এখনই নিরুপমাকে ঠাটিয়ে চড় মারবে, কিন্তু অরহান নিরুপমাকে কিছুই বলল না। ওটা গম্ভীর কণ্ঠে মিনুকে ডাক দিয়ে বলে অন্য কিছু বানিয়ে দিতে বাবার জন্য। ছেলের এই আচরণে আফসার অবাক হয়ে যান। আফসারের ইচ্ছে হলো নিরুপমাকে মেরে শায়েস্তা করতে, কিন্তু ছেলের সামনে কিভাবে ছেলের বউয়ের গায়ে হাত তুলবে, তাই রাগে কটমট করা ছাড়া তার আর কোনো উপায় রইল না। অরহান খেতে নিলে আফসার আবার বলে উঠলেন, এই অখাদ্য আবার খাচ্ছ কেন অরহান? অরহান শান্ত দৃষ্টিতে তার বাবার দিকে তাকিয়ে বলে, আমি ইদানিং লবণ একটু বেশি খাই বাবা। নিরুপমা ভয় পাওয়ার নাটক করে মাঝে মাঝে মুচকি মুচকি হাসছিল। কেউ নিরুপমার এই চালাকি ধরতেই পারল না, হয়ন্তী ছাড়া। অরহান ডিউটিতে যাওয়ার জন্য বের হয়ে গিয়েও নিরুপমার পানে একবার তাকিয়ে বলে, আমি বের হচ্ছি নিরু। নিরুপমা কান্না করতে করতে অরহানের বুকে ছাপিয়ে পড়ে। বিশ্বাস করুন, আমি তো অনেক সাবধানেই রান্না করলাম, তারপরও লবণ কি করে বেশি হয়ে গেল সত্যি আমি বুঝতে পারছি না। অরহান এই প্রথম নিরুপমার মাথায় হাত রেখেই বলল, বাবা সবসময় সবকিছু একটু বেশি পারফেক্ট চাই, সেই জন্য হয়তো তিনি এসব বলেছেন। তুমি আরেকটু খেয়াল রাখো, আমি বের হচ্ছি। অরহান চলে গেলে নিরুপমা নিজে নিজেই বলতে থাকে, আপনার মনেই ধীরে ধীরে যে বিষ ঢুকাচ্ছি তার প্রতিফলন তো এখনই দেখিয়ে দিচ্ছেন। দেখো সাবধানে নিরু, ধরা পড়লে কিন্তু তোমার খবর আছে। মামনি, তো তুমি? আমি কিন্তু সব বুঝেছি নিরু। আরহানের বাবা বা আরহান কেউই যদি খাবার চেক করতো, তুমি কিন্তু সাথে সাথেই ধরা পড়ে যেতে। ভাগ্যিস ওরা জলদিতে ছিল। মামনি, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। এমনটা না করলে ওনারা দুজন মিলে আমাকে কোণঠাসা করে ফেলতো।
অবন্তিকা নিরুপমার মাথায় হাত রেখেই বলে, আমি তো তোমার সেফটির কথা ভাবছি নিরু। আরহানের বাবা তোমার কাণ্ড ধরে ফেললে আজকে যেত, ভাবতেই গা শিউরে ওঠে। যা করবে সাবধানে করবে, তবে খেয়াল রেখো মামনি, বেশি বাড়াবাড়ি যাতে না হয়ে যায়। ওহ মামুনি, তুমি বেস্ট। তুমি না থাকলে আমার যে কি হতো। নিরুপমা অবন্তিকাকে জড়িয়ে ধরল। চলো এবার তুমি খেয়ে নাও নিরু। আফসার আর অরহান জিপে করে হেডকোয়ার্টারের দিকে যাচ্ছে। আজ তাদের বোর্ড মিটিং রয়েছে। সারাটা রাস্তা অরহান তেমন কোনো কথা বলেনি তার বাবার সাথে। আফসার প্রশ্ন করলে শুধু উত্তর দিয়েছে। ছেলের এই পরিবর্তনের দৃষ্টি এড়ায়নি আফসানের। ছেলের সামনে নিজের ইমেজ ধরে রাখার জন্য আফসার বলে উঠলেন, আমি ভাবছি তুমি বিয়ে যখন করেই ফেলেছো, এবার বউ ভাতের আয়োজন করা উচিত। এত বড় অফিসার হয়ে ছেলের বউয়ের জন্য অনুষ্ঠান না করলে কথা উঠবে। আফসার ঘরের ভিতরে যতই খারাপ আচরণ করুক না কেন, বাড়ির বাইরে সে সবার কাছে নিতান্ত ভালো একজন মানুষ। অবন্তিকাকেও তিনি যে কোনো ইনভাইটের সাথে নিয়ে গেলে তার সাথে সবার সামনে খুব ভালো আচরণ করে, যাতে বাইরের মানুষ আফসারের আসল রূপ বুঝতে না পারে। অবন্তিকাও নিজের সন্তানের জীবনের ভয়ে বাইরের মানুষের সামনে সুখী দাম্পত্য হয় নাটক করে। পরশু ডেট করেছি আমি, কারণ এরপর কিছুদিনের জন্য আমার ঢাকার বাইরে একটা অভিযানে যেতে হবে। তোমার এর মধ্যে জরুরি কোনো কাজ থাকলে আজ কালের মধ্যেই সেরে ফেলো। অরহান সম্মতি সূচক মাথা নাড়িয়ে চলে যায়। তবে অরহানের মাথা থেকে কিছুতেই বাসার ঘটে যাওয়া ঘটনার স্মৃতি দূর হয় না। মনের মধ্যে দ্বিধা আর অস্থিরতা যেন বাসা বেঁধে পড়েছে। নিরুপমার কথা যেন কিছুতেই মন থেকে বের করতে পারছে না সে। নিরুষ যে বিয়ের পর এভাবেই তার হৃদয়ে অস্থিরতার কারণ হবে, সেটা আগে বুঝতে পারলে হয়তো অরহান কখনোই তাকে নিজের জীবনে চড়াতো না। অরহান আর মনে ভেবে চলেছে, সকালে আসার সময় আমি এটা কি করলাম? নীরুর মাথায় হাত বুলিয়ে ওকে আরো প্রশ্রয় দিলাম। শিট! অরহান ডিউটি শেষ করে বাড়িতে ফেরায় হঠাৎ তার বাবার কথা মনে পড়ে যায়। নীরুর বউ ভাত করা হলে তো তাকে লেহেঙ্গা বা শাড়ি কিছু একটা দিতে হবে। অরহান গাড়ি ঘুরিয়ে শপিং মলের দিকে অগ্রসর হয়। অরহান নিজেও জানে না সে কেন বারবার নীরুর কথা এত ভাবছে, কিন্তু তার ভাবতে ভালো লাগছে। সে কিছুতেই নিজের মনকে নিয়ন্ত্রণ করতেই পারছে না। শপিং মলে গিয়ে অরহান পরে আরেক বিপাকে। এইসব মেয়েদের ড্রেসের ব্যাপারে অরহানের তেমন কোনো ধারণাই নেই। তখনই হঠাৎ অরহানের চোখ যায় একটি বেবি পিঙ্ক কালারের লেহেঙ্গার দিকে। অরহান মনে মনে নীরুকে এই লেহেঙ্গায় কল্পনা করতে থাকে। অবশেষে অরহান এই লেহেঙ্গাটাই নীরুর জন্য চয়েস করে। জানলা দিয়ে অরহানের গাড়ি আসতে দেখে নিরুপমা মুখ ভেঙে দেয়। আবার এই অসভ্য লোকটার সামনে গিয়ে মেকি হাসি হাসতে হবে। উফ! নিরুপমা দরজা খুলে দেয়। অরহানের হাতে শপিং ব্যাগ দেখে নিরুপমা উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কি এটা? নিরুপমা ব্যাগে হাত দিয়ে দেখতে দেখতে জিজ্ঞাসা করে। অরহান ব্যাগটা নিরুপমার হাত থেকে টান দিয়ে নিয়ে নেয়। বাসায় ভালো মতো ঢুকলামও না, বাদরামি শুরু করে দিয়েছ। এখন তোমার স্বামী প্রেম কোথায় গেল? যাও আমার জন্য শরবত বানিয়ে নিয়ে এসো। নিরুপমা মনে মনে অরহানের 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে শরবত বানাতে চলে যায়। অসভ্য লোক আমার খুশি দেখতেই পারে না। কি এনেছে দেখালে কি হতো? ইচ্ছে করছে শরবতের থুতু দিয়ে দিই। নিতান্তই ভালো মানুষ বলে ছেড়েই দিলাম। নিরুপমা অরহানের দিকে শরবত এগিয়ে দিয়ে দৌড়ে বিছনায় রাখা শপিং ব্যাগে ঘাটতে থাকে। অরহান নিরুপমার কাণ্ড দেখে মনে মনে হাসতে থাকে। এত কৌতূহল কেন এই মেয়েটার? নিরুপমা লেহেঙ্গা আর সাথে ম্যাচিং করা অর্নামেন্টস দেখে খুশি হলেও কিছু একটা ভেবে মুখ কালো করে ফেলে। কি হলো, মুখ এমন করছে কেন? পছন্দ হলো না নাকি? নিরুপমা অরহানের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, এইগুলো কেন এনেছেন? আমাদের তো বিয়ে হয়ে গেছে। তাহলে কি আরেকটা বিয়ে করবেন আপনি? আবার কোন অসহায় মেয়েকে ধরে আনার প্ল্যান আপনার? নিরুপমার এই বকা বকা কথা শুনে অরহান নিজেকে আর আটকে রাখতে পারল না, হ হ করে হেসে উঠল। নিরুপমা আজ প্রথমবার অরহানের সত্যিকারের হাসি মুখ দেখল। অরহানকে নিরু সবসময় গুমরা মুখ করে দেখে অভ্যস্ত। একটা মানুষ সবচেয়ে সুন্দর হয়তো হাসলেই লাগে, কিন্তু নিরুপমার এই মুহূর্তে অরহানের হাসি ভালো লাগছে না। সে টান দিয়ে অরহানের হাত থেকে শরবত এক গ্লাস নিয়ে নিল। অরহান এবার নিজেকে কন্ট্রোল করে বলল, তুমি সত্যি বোকা নিরু। আর আমার হাত থেকে শরবত নিয়ে নিলে কেন? আবার বেদবি শুরু করে দিলে। আপনি যদি আরেকটা বিয়ে করেন তাহলে কিন্তু আমি। অরহান এবার ডেবিল একটা হাসি দিয়ে জিজ্ঞাসা করলো, কিন্তু কি কি করবে তুমি? আপনার শরবতে থুতু দিয়ে দেব। অরহান নিরুপমার এই কথা হজম করতে পারবে না। ছি নিরু,
কি খচ্চর তুমি! 1 মিনিট তুমি কি রান্না করার পর জিদ করে আবার খাবারে থুতু দিয়ে দাও নাকি? ইস! ইয়া! যা ভেবে খুশি হন তাই ভাবতে পারেন। পরশু তোমার বৌভাত অনুষ্ঠান করবেন বাবা, এই জন্য আমি এই লেহেঙ্গা তোমার জন্য নিয়ে এসেছি, বোকা মেয়ে। নিরুপমা এবার ধরা খায়। সে ভাবতেও পারে না তার জন্য অনুষ্ঠান করা হবে। নিরুপমা ফেল ফেল করে অরহানের দিকে তাকায়, তার শরবতের গ্লাস এগিয়ে দেয়। এই নিন প্রাণপ্রিয় স্বামী। হয়েছে, আর নেকামি করতে হবে না। আর এই শরবত তুমি খাও, কে জানে থুতু দিয়েই নিয়ে এসেছো নাকি ধমক খেয়ে। অরহান হাতের ঘড়ি খুলে ফ্রেশ হতে চলে যায়। নিরুপমার শরবত খেতে খেতে মনে মনে ভাবে, যাক ভালোই হয়েছে, এখন আমাকে দিয়ে কাজ করানোর আগে 100 বার ভাববে। অরহান ফ্রেশ হয়ে এসে দেখে নিরুপমা আয়নার সামনে লেহেঙ্গা নিজের গায়ে জড়িয়ে দেখছে। নিরুপমা অরহানকে খেয়াল করেনি। একটু জোরে জোরে নিরুপমা বলে ওঠে, যাক এই কাঠ খোট্টা মেজরটার রুচি একটু হলেও আছে। কি বললে তুমি? নিরুপমা অরহানকে দেখেই চমকে যায়। অরহানের সামনে থেকে একটু একটু করে পেছাতে থাকে, তবে অরহান নিরুর একদম কাছে এসে পড়ে। আমার সামনে পিরিত দেখিয়ে আমার অবর্তমানে বদনাম করে বেড়াও, একটা কুটনি বুড়ি তুমি নিরু। নিরুপমা চোখ মুখ ফুলিয়ে অরহানের কথা হজম করে যাচ্ছে। অরহান স্পষ্ট বুঝতে পারছে নিরু রেগে যাচ্ছে, কিন্তু কিছু বলতে পারছে না। নিরুর ফুলে থাকা গাল দেখে অরহান নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। টুস করে নিরুপমার গালে একটা চুমু দিয়ে দেয়। নিরুপমার চোখ বড় বড় করে ফেলে। অরহান নিরুপমাকে নিজের আরও কাছে এনে আদর করতে নিতেই যাবে, তখনই অরহানের বাবা ডাক পড়ে যায়। বাড়ির ভেতরে পা রাখা মাত্র অত্যবত্য দেখানো শুরু করেছে আফসার। অরহান আর নিরুপমাকে কাজের লোক দিয়ে ডেকে ড্রয়িং রুমে আসার আহ্বান জানিয়েছেন তিনি। অরহান নিরুপমাকে নিয়ে তার বাবার কাছে গেলে আফসার কর্কশ কণ্ঠে শুধায়, শোনো মেয়ে, তোমার মতো অজপরা গায়ের মেয়ের জন্য পরশু বৌভাতের অনুষ্ঠান করতে বাধ্য হচ্ছি। অনুষ্ঠানে অনেক বড় বড় অফিসাররা উপস্থিত হবেন, যথাসম্ভব স্বাভাবিক আচরণ ও মিষ্টি ব্যবহার করবে, কেউ যেন উল্টোপাল্টা কিছু বুঝতে না পারে। আর এই শাড়ি নাও, এটা বৌভাতের দিন পরবে। তোমার জন্য অহেতুক টাকা খরচ করে গহনা কিনে লাভ নেই, তাই অবন্তিকার গহনাগুলো পরবে, আবার অনুষ্ঠান শেষে ফেরত দিয়ে দেবে। অবন্তিকাও সোফার পাশে গুটি গুটি হয়ে দাঁড়িয়েছিল। করুণ চোখে নিরুর দিকে তাকিয়ে ইশারায় সান্ত্বনা দেয় সে। নিরুপমা মাথা নাড়িয়ে শাড়িটা হাতে নিয়ে অরহানের দিকে তাকায়। অরহান নিরুপমার চোখে দৃষ্টি বুঝতে পেরেও কোনো প্রতিক্রিয়া না করে নিজের রুমে চলে যায়। কিছুক্ষণ পর নিরুপমা রুমে প্রবেশ করে অরহানকে ভিতরে দেখতে না পেয়ে বারান্দার দিকে দৃষ্টিপাত করে। অরহানকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে নিরুপমা গুটি গুটি পায়ে বারান্দায় গিয়ে অরহানকে পিছন থেকে জড়িয়ে ধরে মৃদু স্বরে জিজ্ঞাসা করে, এখন আমি কি করব? আপনার দেওয়া লেহেঙ্গা পরবো নাকি বাবার দেওয়া শাড়ি? অরহান গম্ভীর কণ্ঠে শোধায়। অবশ্যই বাবা, যেটা এনেছেন সেটাই পরবে। নিরুপমা অরহানকে আর না খেটে রুমের ভিতর থেকে চলে যায়, কিন্তু অরহান বারান্দায় দাঁড়িয়ে থাকে। অরহানের মন মেজাজ পুরোপুরি বিগড়ে গেছে। সে তীব্রভাবে চেয়েছিল নিরু তার পছন্দ করে আনা লেহেঙ্গাটাই পরিধান করুক, কিন্তু তার কিছু করার বা বলার নেই। অরহান নিরুপমার কাছে গিয়ে তাকে আস্তে পিষ্টে হাটকে ধরে। অরহানের সমস্ত অস্থিরতা যেন নিরুপমার সান্নিধ্য পেলে দূর হয়ে যায়। নিরু অরহানকে এখন আর কোনো বাধা দেওয়ার চেষ্টা করে না, উল্টো আরও উস্কানি দেয়। অরহান নিরুর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিয়ে নিজের অস্থিরতা কমানোর চেষ্টায় লিপ্ত হয়ে গেল, কিন্তু অরহানকে আর জানে এই অদ্ভুত দম বন্ধ করে দেওয়া অস্বস্তিরতা বা অনুভূতি তার আজীবনের সঙ্গী হয়ে যাচ্ছে। পার্লার থেকে কিছু মেয়ে এসেছে নিরুপমাকে সাজিয়ে দেওয়ার জন্য। নিরুপমা অরহানের দেওয়া লেহেঙ্গা হাতে নিয়ে মনে মনে ভাবছে, আজকে একটা বড় ব্লান্ডার করব। অরহান গেস্টের অ্যাটেন্ড করা নিয়ে ব্যস্ত। হঠাৎ লামিয়াকে তার বাবা কর্নেল মাহমুদ সিরাজের সাথে দেখে অরহান অপ্রস্তুত হয়ে যায়। কি দরকার ছিল লামের এখানে আসার? তবে লামিয়া ইচ্ছে করে এখানে এসেছে, তারও অনেক জানার ইচ্ছা অরহান কার জন্য তার মতো মেয়েকে রিজেক্ট করেছে। লামিয়া অরহানকে অনেক ভালোবাসতো, তার থেকে নিজের মনের কথা বারবার বলার পরেও অরহান তাকে প্রত্যাখ্যান করেছে। অরহান লামিয়ার বাবাকে দেখে সেলোর দিয়ে ভিতরে গিয়ে বসার অনুরোধ করলো। লামিয়ার বাবা ভিতরে যেতে নিলেও লামিয়াকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করে,
কি হলো লামিয়া, ভেতরে চলো। লামিয়া অরহানের দিকে তাকিয়ে রয়েছে। তার বাবা তাড়া দেওয়ার কারণে সে বাধ্য হয়ে সেখান থেকে চলে যায়। অরহান তার বাবার সামনে গিয়ে জিজ্ঞাসা করে, বাবা, ওই লামিয়াকে ইনভাইট করার কি দরকার ছিল? আমি কাকে ইনভাইট করব না করব সেটা তোমার জানার প্রয়োজন নেই। তুমি যাও, গেটের সামনে গিয়ে গেস্টের অ্যাটেন্ড করো। নিজের বাবার এই আচরণ অরহানের প্রচণ্ড রাগ অনুভূত হয়। সবসময় নিজের কথা অন্যের উপর চাপিয়ে দেয়া তো বাবার অভ্যেস। অনুষ্ঠান শেষ হয়। কিছুক্ষণ পরে অবন্তিকা নিরুপমাকে নিয়ে আসলে অরহান নিরুপমার দিকে তাকিয়ে শক খায়। নিরুপমা তার দেওয়া লেহেঙ্গাই পরে এসেছে। অরহান যতটুকু না কল্পনা করেছিল তার চেয়ে বেশি সুন্দর লেগেছে নিরুপমাকে। কিছুক্ষণের জন্য হলেও অরহান হয়তো বাস্তবতা ভুলে নিরুর দিকে অপলক দৃষ্টে তাকিয়ে রয়েছে। অরহান ধ্যান ভাঙ্গে আবসারের আগমনে নিরুপমাকে তার কথার অবাধ্য হতে দেখে রাগের চোখ মুখ থেকে যেন আগুন ছড়ে পড়ছে তার। অবন্তিকা নিরুকে অনেক নিষেধ করেছিল এই কাজ না করতে, কিন্তু নিরুপমা কথা শুনছিল না। আবসার পারলে এখনই নিরুপমাকে শুট করত, কিন্তু এত ছোট গেস্টের সামনে চাইলেও কিছু বলতে পারছে না সে। অরহান নিরুর দিকে এগিয়ে এসে ফিস ফিস করেই বলে উঠল, এটা তুমি কি করলে নিরু? তোমাকে কি বলেছিলাম আমি? নিরুপমা অরহানের দিকে তাকিয়ে ডোন্ট কেয়ার ভাইব নিয়ে শুধালো, আমার যেটা পছন্দ হয়েছে আমি সেটাই পরেছি। অরহানও এত মেহমানদের সামনে নিরুকে কিছু বলতে পারল না। তবে অরহানের কেন যেন নিরুর প্রতি রাগ লাগছে না। সে তো নিজে চেয়েছিল নিরু এটাই পড়ুক, কিন্তু কিছু বলতে পারছে না। অন্যদিকে অরহানের বাবার রাগান্বিত দৃষ্টিতে নিরুপমার দিকে চেয়ে আছে। অনুষ্ঠান শেষ হলে এই মেয়েকে তিনি শায়েস্তা করবেন। অবন্তিকা এখনও অরহানের বাবার হাব ভাব দেখে কেঁপে উঠছেন। নিরুপমাকে ইশারা নিয়ে বসানো হলো। লামিয়া খুঁটে খুঁটে নিরুপমাকে দেখেই চলেছে। কি আছে এই মেয়ের মধ্যে, যার কারণে অরহান তাকে প্রত্যাখ্যান করলো। নিজের ভাগ্যের উপর তার আফসোস হচ্ছে খুব। কেন অরহান তাকে ভালোবাসলো না? হঠাৎ লামিয়াকে তার বাবার নাম ধরে ডাক দিলে নিরু চমকে তাকান লামিয়ার দিকে। নিরু মনে মনে ভাবে, ওনার ভাগ্য কত ভালো, এই নিষ্ঠুর লোক থেকে বেঁচে গেলেন। দূর থেকে কি আর একজন মানুষের পরিস্থিতি উপলব্ধি করা যায়? অরহানকে তার বন্ধুরা রেখে নিরুপমার সাথে নিয়ে বসিয়ে দিল। অরহানও নিরুপমার কাঁধে হাত দিয়ে হাসি মুখে কাপল পিক তুলতে লাগলো। অন্যদিকে লাবিয়ার মন খারাপ হলে ইশিতের দিকে তাকিয়ে রয়েছে। লামিয়া মা, এইবার তুমি আরহানকে ভুলে যাও। মিথ্যা মরীচিকার পেছনে না ছুটে এখন থেকে নিজের জন্য বাঁচো। লামিয়ার বাবা নিজের মেয়ের মাথায় হাত রেখে তাকে সান্ত্বনা দিল। নিরুপমার বাবা মা কাউকে তার বউ ভাতে নিয়ন্ত্রণ করা হলো না। নিরু নিজেও যে সে তাদের ফোন করে তার যোগাযোগ করার চেষ্টা করেনি। বড্ড বেশি অভিমান জমা হয়েছে নিরুপমার তাদের প্রতি। তারা কি একবারও জানার চেষ্টা করেছে যে কি বড় ঝড় যাচ্ছে নিরুপমার জীবনে? হানমনে নিরুপমার চোখ থেকে এক ফোঁটা অশ্রুবিন্দু গড়িয়ে পড়ল। নিরুপমার ভিতরে ভিতরে এক কঠিন সিদ্ধান্ত নিয়েছে, যার বাস্তবায়ন সে অরহানের মন আর তার প্রতি পরিবর্তন হওয়ার পর করবে। তবে আপাতত নিরুর লক্ষ্য হলো অরহানের বাবা বাড়ির বাইরে যাওয়ার পর অরহানকে তার মায়ের কাছে নিয়ে আসা। নিরুপমার বউ ভাতের অনুষ্ঠান খুব ভালো করে সম্পন্ন হলো। ধীরে ধীরে মেহমানরাও চলে যাওয়া শুরু করেছে। সে কুঞ্জে থেকে বেরিয়ে অরহান আর আবিষ্কারের গাড়ি সরাসরি বাসায় এসে পৌঁছেছে। আবসার হন হন করে বাড়িতে প্রবেশ করে। নিরুপমার আজকে খবর আছে। গুটিসুটি পায়ে নিরুপমার বাড়িতে প্রবেশ করে অন্তিকার সাথে। নিরুকে দেখে রাগে গা জ্বলছে অরহানের বাবার। অরহান গাড়ি পার করে সবেমাত্র বাসায় প্রবেশ করেছে। অরহান তার বাবার চিল্লাচিল্লি দূর থেকেই শুনতে পাচ্ছিল। বেহায়া বেয়াদব মেয়ে কোথাকার। আমি প্রথমেই আজ করেছিলাম এই মেয়ে বেশি সুবিধার না। কি ভাবো নিজেকে তুমি, হ্যাঁ? আবসার নিরুপমাকে চরমাতে নিলে নিরুপমা দৌড়ে গিয়ে অরহানের পিছনে গিয়ে লুকায়। অরহান নিরুর কাণ্ড দেখে নিজে তাকে বকবে নাকি বাঁচাবে বুঝতেই পারছে না। অরহানের বাবা তাদের দিকে তাকিয়ে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছেন। অরহান না পেরেই বলে উঠল, থাক না বাবা, মাফ করে দাও ওকে। এত বড় বেয়াদবির পরেও তুমি আমাকে বলছো মাফ করে দিতে? পায়ের জুতা মাথায় তোলার বোকামি করো না রোহান। এই মেয়ে আমার কথার অবাধ্য প্রথমেই বুঝিয়ে দিল যে সে তার শ্বশুরবাড়ির কারো কথা শুনবে না। এখন ওকে বের করবো আমি এই বাড়ি থেকে। কোনো ম্যানার্স জানে না, ভিখারি ঘরের মেয়ে কোথাকার। নিরুপমা অরহানের পিছনে দাঁড়িয়ে থেকে চ্যাটাং চ্যাটাং করে বলে উঠল, আপনার ছেলেই আমাকে এই লেহেঙ্গা এনে দিয়েছে। আচমকা নিরুর এই কথায় অরহান তব্দা খেয়ে গেল। তুমি কি বলছো রোহান, আমার কথার অবাধ্য হতে? আবসার অবাক কণ্ঠেই শুধায়। না বাবা, আমি... অরহান পিছন ফিরে রাগান্বিত দৃষ্টিতে নিরুর পানে তাকায়। তুমি আমাকে না জিজ্ঞেস করে এই মেয়ের জন্য এত দামি কাপড় কিনে আনলে রোহান? আমি দুঃখিত বাবা, কিন্তু আমি নিরুকে বলেছিলাম
তোমার দেয়া শাড়িটাই পরতে। নিরুর দিকে আবার রাগান্বিত দিশে তাকিয়ে অরহান দাঁতে দাঁত চেপেই বলে, নিরু হয়তো আমার কথা বুঝতে পারেনি। বুঝতে পারেনি বলছো? সব কিছু এই মেয়ে ইচ্ছে করেই করছে। একে অরহানের বাবা নিরুর দিকে তেড়ে আসলে নিরুপমা অরহানের কোট খামচে ধরে। আমি দুঃখিত বাবা, নিরুর হয়ে আমি মাফ চাচ্ছি। অয়ন্তিকা ভাবতে পারেনি অরহান নিরুকে এভাবে সাপোর্ট করবে। ওকে যা শাস্তি দেয়ার আমি দিব বাবা। অরহান তাদের দাঁত চেপে নিরুর হাত ধরে বলে, চলো তোমার তেজ আজকে মিটাচ্ছি। অরহান টানতে টানতে নিরুকে নিজের রুমে নিয়ে এসে দরজা নক করে দেয়। নিরুপমার দিকে রাগী চোখে তাকিয়ে তার দিকে এগিয়ে আসতে থাকে। নিরুপমা ভয় পেয়ে কাঁপা কাঁপা পায়ে পিছাতে থাকে। অরহান নিরুপমার একদম কাছে চলে আসলে নিরুপমা অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার নাটক করে। আচমকা নিরুপমাকে অজ্ঞান হয়ে পড়ে যেতে দেখে অরহান আতঙ্কিত হয়ে সাথে সাথে নিরুপমাকে ধরে ফেলে। নিরুকে নিজের বুকে টেনে অরহান তার গালে হাত দিয়ে ডাকতে শুরু করে। নিরু, এই নিরু, কি হলো তোমার? অরহান নিরুপমাকে কোলে তুলে বিছনায় শুয়ে আবারও ডাকতে শুরু করে। এই নিরু, উঠো না, কি হলো তোমার? অরহানের এইবার অস্থির লাগতে শুরু করে। সে টেবিলে রাখা জগ থেকে পানি এনে নিরুপমার মুখে ছিটিয়ে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে, কিন্তু জেগে থাকা মানুষ কি আর জাগানো যায়? অরহান অস্বস্তি কণ্ঠে নিরুপমার গাল হাত দিয়ে তাকে ডাকতে থাকে। নিরু প্লিজ ওঠো, আমি কিছু বলবো না তোমাকে নিরু। অরহান না পেরে রুম থেকে বের হয়ে দৌড়ে যায় অন্তিকার কাছে। অরহান যাওয়ার পর নিরুপমা এক চোখ খুলে পরিস্থিতি বোঝার জন্য মনে মনে বলে, যাক বাবা বেঁচে গেলাম। অরহান অন্তিকার কাছে গিয়ে অস্থির কণ্ঠেই বলতে থাকে, মা, মা জলদি এসো, নিরু অজ্ঞান হয়ে গেছে, চোখ খুলছে না। আফসার সব শুনেও না শোনার ভান করে বসে থাকে। মনে মনে ভাবে, মরে গেলেও ভালো হবে। কি? তুই কি করেছিস আরহান? অন্তিকা অস্থির কণ্ঠে শুধায়। আমি কিছু করিনি মা, কিছু করার আগেই নিরু ভয়ে অজ্ঞান হয়ে গেছে। অন্তিকা দেরি না করে দৌড়ে যান নিরুপমার কাছে। নিরুপমা এতক্ষণ বসে দরজার দিকে তাকিয়ে রয়েছেন। অরহান আর অন্তিকাকে আসতে দেখে নিরুপমা আবার চোখ বন্ধ করে শুয়ে পড়ে। অন্তিকা নিরুপমার মাথায় হাত রেখে পানি ঝাপটা দিতে থাকে। নিরু একবার চোখ খুলে পিটপিট করে তাকায়। অরহানের যেন জান আসছে। অন্তিকা নিরুপমাকে উঠিয়ে পানি খাওয়ায়, তারপর অরহানের দিকে তাকিয়ে শুধায়, নিরুকে আর কিছু বলিস না আরহান, সবার এত সহ্য করার ক্ষমতা থাকে না। নিরুমা, তুমি ভয় পেও না। যাক বাবা, বেঁচে গেল। আমি ঠিক আছি মামুনি, তুমি যাও গিয়ে রেস্ট নাও। অবন্তিকা নিরুপমার মাথায় হাত বুলিয়ে চলে যায়। নিরুপমা বিছনায় হেলান দিয়ে বসে রয়েছে। অরহান দরজা লাগিয়ে নিরুপমার দিকে এগিয়ে এসে হঠাৎ করে নিরুপমাকে শক্ত করে জড়িয়ে ধরে। নিরুপমা অবাক হয়ে অরহানের কাণ্ড দেখছে। নিরুপমা এতদিনে অরহানকে যতটুকু চিনেছে, অরহানকে সবসময় তার হৃদয়হীন নিষ্ঠুর অমানুষ মনে হয়। কিন্তু আজ কেন যেন অরহানের সেই ব্যক্তিত্বের সাথে তার আচরণ খাপ খাচ্ছে না। অরহানের হঠাৎ হুঁশ ফিরে আসলে সে নিরুপমাকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়। অরহানের এই মুহূর্তে প্রচণ্ড অস্বস্তিকর বোধ হচ্ছে। নিরুর প্রতি এই অদ্ভুত দুর্বলতা অরহান নিজেও মেনে নিতে পারছে না। নীরবতা ভেঙে নিরুপমা বলে ওঠে, কি হয়েছে? আপনি কি ভয় পেয়ে গিয়েছিলেন? নিরুপমার প্রশ্নে অরহান অপ্রস্তুত হয়ে যায়। নিজেকে কোনো রকম সামলে অরহান গম্ভীর কণ্ঠে শুধায়, ভয় আমি না, তুমি পেয়েছিলে, সেই জন্যই তো অজ্ঞান হয়ে গিয়েছিলে। তাহলে অস্থির হয়ে আমাকে জড়িয়ে ধরলেন কেন? আপনি তো আমাকে ভালোই বাসেন না। অরহান এই মুহূর্তে কি বলবে এটা নিয়ে সে নিজেও এক প্রকার দ্বিধাদ্বন্দ্বে আছে। তাই রাগান্বিত মিশ্রিত কণ্ঠে অরহান পাল্টা প্রশ্ন ছুড়ে, অবান্তর প্রশ্ন করা বন্ধ করে মূল কথায় আসো। তুমি বাবার সাথে এত বড় বেয়াদবি করার সাহস কি করে পেলে? আপনি তো বলেছিলেন আপনার সাথেই থাকলে আপনার পছন্দ মতো চলতে হবে। ওই লেহেঙ্গা তো আপনি আমার জন্য পছন্দ করে এনেছিলেন। আমি এনেছিলাম কারণ আমি জানতাম না যে বাবা আগে তোমার জন্য শাড়ি নিয়ে আসবেন। আর তোমাকে কাল রাতে কি বলেছিলাম মনে নেই? তোমার জন্য বাবার সামনে আমাকে কতটা শরমে পড়তে হয়েছে সেটা সম্পর্কে কোনো আইডিয়া আছে তোমার নিরু? আপনার চেহারা দেখিয়ে বোঝা যাচ্ছে আপনি ওই শাড়ি পছন্দ করেননি। সত্যি বলতে ওই ক্যাটক্যাটা রঙের শাড়ি তো আমারও পছন্দ হয়নি। আমার তো আপনার দেওয়া লেহেঙ্গাই পছন্দ হয়েছে। তোমার পছন্দে কিছু যায় আসে না নিরু। কিন্তু আপনার পছন্দে তো যাই আসে, তাই না? একদম আমার সাথে তর্ক করবে না, যাও কাপড় পাল্টে শুয়ে পড়ো।
অরহান নিজের অনুভূতি প্রকাশ করতে না পেরে মেকি রাগ দেখাচ্ছে, যেটা নিরুপমা আজ করতে পারছে। নিরুপমার কথা না বাড়িয়ে ফ্রেশ হতে চলে যায়। নিরুপমা যাওয়ার পর অরহান ধপ করে বিছানায় শুয়ে পড়ে। এই মেয়ে তো তাকে সত্যি ভয় পাইয়ে দিয়েছিল। চারিদিকে নিস্তব্ধ পরিবেশ, মাঝে মাঝে ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছে। নিরুপমা বেঘরে ঘুমাচ্ছে, কিন্তু ঘুম নেই শুধু অরহানের চোখে। অরহান ভাবনায় মশগুল হয়ে রয়েছে। মাঝে মাঝে নিজের অজান্তেই আমাদের মধ্যে এমন কিছু অনুভূতির সৃষ্টি হয় যা আমরা কিছুতেই গ্রহণ করতে চাই না। সেই অনুভূতির নাম যদি আমাদের জানা থাকে, কিন্তু সেই সব অনুভূতির কোনো নাম দিতে পারি না। নিজের ইগো আর মনের সাথে অদ্ভুত এক লড়াই মেতে উঠি আমরা। অরহান পাশ ফিরে নিরুর দিকে তার দৃষ্টি নিবদ্ধ করে। মেয়েটা কি শান্তিতে ঘুমাচ্ছে, তার ঘুম হারাম করে। অরহান নিরুপমার কপালে আসা চুলগুলো সরিয়ে দিয়ে নিরুর কপালে আলতো চুমু এঁকে দেয়। আজ তো এক মুহূর্তের জন্য আমার দুনিয়ার থমকে গিয়েছিল নিরু। তোমাকে একটু হলেও সাহসী ভেবেছিলাম আমি, আর তুমি কিনা ভয় অজ্ঞান হয়ে পড়ে গেলে। অরহান ফিস ফিস করে নিরুপমার দিকে তাকিয়ে উক্ত কথাগুলো বলে আবার পাশ ফিরে ঘুমিয়ে পড়ার চেষ্টা করতে থাকে। অরহানের বাবা আফসার আহসান এক অভিযানের জন্য ঢাকার বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। যাওয়ার আগে অবশ্য তিনি অরহানকে কিছু কুপরামর্শ দিয়ে গেছেন। শোনো অরহান, ওই মেয়ে কিন্তু বেশি সুবিধার না, তাই তাকে বেশি প্রশ্রয় দিবে না। দুর্ভাগ্যবশত আমার এখন যেতে হবে, কিন্তু আমি আসার পর যেন দেখি তুমি এই বাদর মেয়েকে একদম সোজা বানিয়ে ফেলেছো। আর বেশি বাতরামি করলে বাপের বাড়িতে আসবে। অরহান চুপচাপ সেই সব শুনলেও ভেতরে ভেতরে ঠিকই রাগান্বিত হচ্ছে। ইদানিং নীরুর ব্যাপারে উল্টোপাল্টা কথা শুনলে তার ভাল লাগে না। আফসার আহসান চলে গেছে, নিরুপমা যেন হাঁপ ছেড়ে বাঁচে। এবার অরহানকে যেভাবেই হোক তার মায়ের কাছাকাছি আনতে হবে। অরহান তার বাবা আফসারকে বিদায় জানিয়ে বাড়ি ফিরে আসলে নিরুপমার আবদার নিয়ে এসে অরহানের কোলে বসে। আজ তো আপনার ছুটি, চলুন কোথাও ঘুরতে যাই। একদম না। তোমাকে কি ঘোরাঘুরি করার জন্য বিয়ে করছি নাকি? কোনো কাজ না পেলে আমার পা টিপে দাও। পা কেন বললে গলাও টিপে দিই। বন মানুষ কোথাকার। না, মুখে কিছুই বলা যাবে না আপাতত। আগে ওনার মন নরম হোক, তারপর শিক্ষা দেব। কি হলো, কোথা কানা যায় না? মামুনিও যেতে চেয়েছিল, আমাকে বলেছিল অনেকদিন হলো কোথাও যায় না। অন্তিকা নিরুপমাকে এইসব কথা না বলেও নিরুপমা ইচ্ছে করে এইসব কথা বলে। অরহানের তার মায়ের প্রতি টান আছে কিনা বোঝার চেষ্টা করে। অরহান আবার ভাবনায় মগ্ন হয়ে যায়। তার মাকে সে আজ পর্যন্ত তেমন কিছু আবদার করতে দেখেনি, আর আবদার করলেও বা কি তার বাবা শুনবে নাকি? নিরুপমা অরহানের পানে চিকিৎসা দৃষ্টিতে তাকায়। ঠিক আছে, তুমি মাকে নিয়ে যাও, গাড়ি করে ঘুরে আসো, কিন্তু আমি যেতে পারবো না। কিন্তু আপনার তো এখন কোনো কাজ নেই, তাহলে আমাদের সাথে গেলে কি ক্ষতি হবে? অরহানের যাওয়ার ইচ্ছা থাকলেও সে যাবে না। এখন নিজের কোনো অনুভূতি সে আর প্রকাশ করতে পারবে না। তার বাবা তাকে এতটাই স্টকলি বড় করেছেন যে অরহান প্রতিক্রিয়াহীন হয়ে গিয়েছে। নিরুপমা মনে মনে ভাবে, যা দেখছি এই কাঠ খোট্টা মেজো সহজে রাজি হবে না। অন্য কোনো উপায় অবলম্বন করতে হবে। ঠিক আছে, আমি মামুনির সাথেই ঘুরবো বেড়াবো, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবো। কিন্তু সেখানে যদি আপনার স্ত্রীর দিকে কেউ নজর দেয়, তাহলে কিন্তু আমার কোনো দোষ নেই। নীরের কথা শুনে রাগে অরহানের মাথা গরম হয়ে যায়। নিরুপমার বাহু চেপে ধরে অরহান রাগান্বিত স্বরেই বলে, বাইরে এত এত মেয়ে থাকতে কেউ তোমার দিকেই কেন কুদৃষ্টি দেবে? নিজেকে কি অপসরা ভাবো? একা একা ঘুরলে তো তাকাবেই, তাই না? অরহান কিছুক্ষণ ভেবে এক পর্যায়ে রাজি হয়ে যায়। ঠিক আছে চলো, কিন্তু বেশি দেরি করে যাবে না। নিরুপমা খুশি হয়ে অরহানের গালে চুমু দিয়ে উঠে যেতে নিলে অরহান নিরুপমাকে নিজের সাথে চেপে ধরে। নেশাগ্রস্ত ভাবে নিরুপমার পানে তাকিয়ে জিজ্ঞাসা করে, কোথায় যাচ্ছ তুমি নিরু? কাজ শেষ তো? স্বামী প্রেম শেষ? নিরুপমা জোর করে অরহানের কোল থেকে নেমে পড়ে। এখন আমার ঢং করার সময় নেই, মামুনিকে গিয়ে বলে আসি, আমি তারপর রেডি হব। নিরুপমা অরহানের সামনে থেকে চলে গেলে অরহান অজান্তে হাসতে থাকে। ইদানিং নিরুপমার প্রতিটি কথায় তার আর রাগ লাগে না, উল্টো ভালোই লাগে। নিরুপমা অয়ন্তিকার কাছে গিয়ে বলতে থাকে, মামুনি চলো, আজ তোমার ছেলে আমাদের ঘুরতে নিয়ে যাবে। অয়ন্তিকা চমকে নিরুপমার
পানে তাকায়। কি বলছে নীরু? অরহান আমাদের ঘুরতে নিয়ে যাবে? আরে তুমি অবাক হচ্ছ কেন মামুনি? এ তো সবে শুরু। দেখো আগে আগে কি হয়। নিরুপমা যাওয়ার আগে আবার পিছন ফিরে অন্তিকার দিকে তাকিয়ে বলে, জলদি রেডি হয়ে নাও। আর মামুনি, আরেকটা কথা, কাল আমি ইচ্ছে করে অজ্ঞান হওয়ার নাটক করেছিলাম যাতে তোমার ছেলে আমাকে কিছু বলতে না পারে। অন্তিকা অবাক বিস্ময়ে নিরুপমার যাওয়ার পানে তাকিয়ে থাকে। এই নিরুটা পারেও বটে, কি সাংঘাতিক মেয়ে। নিরুপমার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে সাজসজ্জা করছে। হালকা বেগুনি রঙের এক শাড়ি পরেছে নিরুপমা, চুলগুলো খুলে রেখেছে। অরহান মুগ্ধ চোখে নিরুপমার দিকে তাকিয়ে আছে। নিরুকে তো পুতুলের মতো লাগতেছে। হ্যাঁ, এত সুন্দর কেন এই মেয়েটা? নিরুপমা ঠিকই লক্ষ্য করেছে সবকিছু। মনে মনে নিরুপমা বলতে থাকে, আপনার সর্বনাশ শুরু হয়ে গেছে মেজর। দেখি কতদিন নিজের মনের সাথে যুদ্ধ করে টিকে থাকে। অরহান নিরুপমা আর তার মাকে নিয়ে গাড়িতে করে বেরিয়ে পড়ে। আজ অন্তিকার বেশ ফুরফুরে লাগছে, যার দৃষ্টি এড়ায়নি অরহানের। নিজের মাকে এতদিন পর একটা হাসি খুশি দেখে তার ভিতরে ভিতরে ভালো লাগলেও অরহান সেটা প্রকাশ না করেই মুখ গম্ভীর করে রেখেছে। আপনি এত গম্ভীর হয়ে আছেন কেন? মামুনিকে দেখুন কত খুশি। আহা নিরু, কানের সামনে জ্ঞান জ্ঞান বন্ধ করো তো। সত্যি করে বলুন তো, মামুনি কি আজ পর্যন্ত এত খুশি কখনো দেখেছেন? অরহান নিরুপমার কথা এড়িয়ে যান। সত্যি বাবা, এখন সামনে থাকলে মা তো ভয় কাঁপতে থাকতো। অরহান নিরুপমার অন্তিকা সারাদিন ঘুরে ছবি তোলে, খাওয়া দাওয়া করে সন্ধ্যায় বাসায় ফিরে আসে। এইদিকে একদিন পর অরহান নিজেও ফুরফুরে লাগছে। পরিবারের এরকম সান্নিধ্য সে আগে এইরকম অনুভব করতে পারেনি। রাতের বেলা নিরুপমা কাপড় ভাঁজ করে আলমারিতে রাখছিল। হঠাৎ করে অরহান নিরুপমাকে পেছন থেকে জড়িয়ে ধরে, নেশাগ্রস্ত কণ্ঠে শুধায়, এগুলো এখন রাখো নিরু, আমার কাছে আসো। নিরুপমা পেছন ফিরে অরহানের ঘাড়ে হাত রেখে তার দিকে মিষ্টি করে তাকায়। মৃদু স্বরে জিজ্ঞাসা করে, আচ্ছা, আপনি মামুনির থেকে এত দূরে দূরে থাকেন কেন? মামুনি তো আপনাকে অনেক ভালোবাসে। অরহান নিরুপমার এই প্রশ্ন শুনে নীরুকে ছেড়ে দিয়ে প্রতিক্রিয়াহীনভাবে তাকিয়ে থাকে। মামুনিকে আমি জিজ্ঞেস করেছিলাম, সে আপনার জন্যই এই সংসার ছেড়ে যাননি। অরহান নিরুপমাকে গম্ভীর কণ্ঠে শুধায়, আমি আর এই প্রসঙ্গে কোনো কথা বলতে চাই না নিরু। তুমি যাও, আমার জন্য চা পানি নিয়ে আসো, মাথা ধরে গেছে আমার। অরহান নিরুপমার প্রশ্ন এড়িয়ে যাওয়ার জন্য অজুহাত খুঁজতে থাকে। নিরুপমা ঠিক বুঝতে পারে অরহান তার প্রশ্ন এড়িয়ে যাচ্ছে। নিরুপমা চা বানিয়ে এনে অরহানের কাছে গিয়ে আবার তার ব্রেন ওয়াশ করতে থাকে। আচ্ছা, আমি তো দেখলাম বাবা বাইরের মানুষের সামনে মামুনির সাথে খুবই ভালো আচরণ করেন। সেগুলো কি লোক দেখানো? তুমি কি শুরু করলে নিরু? বাবা কখন কোথায় কিভাবে কথা বলতে হবে সব জানেন, এত বড় অফিসার তিনি। আপনার সামনে আপনার মার সাথে দুর্ব্যবহার করলে কি আপনার খারাপ লাগে না? অরহান তারপর গম্ভীর হয়ে নিরুপমাকে নিজের থেকে দূরে সরিয়ে বলতে থাকে, আমার কিছু যায় আসে না নিরু। বাবা তার স্ত্রীর সাথে কেমন আচরণ করবেন সেটা তো আর আমি নির্ধারণ করে দিতে পারি না। নিরুপমা অরহানকে আর ঘাটে না। আজকের মতো অনেক হয়েছে, কাল আবার শুরু করবে। নিরুপমার সামনে থেকে যাওয়ার পর অরহান বসে বসে সিগারেট টানা শুরু করে। তার বাবা যে বাহিরের লোকের সামনে তার মায়ের সাথে খুবই ভালো আচরণ করেন এটা অরহান জানে, কিন্তু তার কি বা করার আছে? তার মা অবন্তিকা তো নিজেই এই জীবন বেছে নিয়েছেন। অরহানের মাথায় বারবার তার বাবা তার মায়ের সাথে করা আচরণের কথা মনে পড়তে থাকে। বাসায় কোনো নেগেটিভ এনার্জি না থাকার কারণে এই কয়েকদিন নিরুপমা খুব ভালো মতোই অরহানের ব্রেন ওয়াশ করার চেষ্টা করে যাচ্ছে। অরহানও এখন নিরুর সাথে তেমন খারাপ আচরণ করছে না, আসলে করতেই পারছে না। নিরুপমার প্রতি না চাইতেও তার একটা সফট কর্নার তৈরি হয়েছে। অয়ন্তিকা নিজের ছেলের এই একটু একটু পরিবর্তন দেখে মনে মনে বেশ খুশি হয়েছেন, কিন্তু সুখের সময় কি আর বেশি দিন স্থায়ী হয়? হাফসারা হাসানের বাসায় ফেরার সময় ঘনিয়ে আসছে, আবার সেই অশান্তি, ঝগড়া, আতঙ্ক নিয়ে থাকতে হবে তার। এইসব ভেবে অন্তিকার মন খারাপ হয়ে যায়। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? প্রায় 1.5 মাস পর বাসায় ফিরেছেন আফসারা হাসান।
কর্মব্যবস্থার কারণে অরহানের সাথে এই কয়েকদিন তার যোগাযোগ হয়নি। নিরুপমাকে সামনাসামনি তুচ্ছল্য করেও মনে মনে একটু হলেও এই মেয়ের জন্য তার আতঙ্ক তৈরি হয়েছে ঠিকই। তবে ছেলেকে দেওয়া এত বছরের ট্রেনিংয়ের উপর তার এখন আত্মবিশ্বাস আছে। কিন্তু অরহান এইবার ওই মেয়েকে সাহায্য না করলে তিনিই করবেন। অবন্তিকা আবসারের আসার খবর শোনা মাত্রই বাসায় সব জিনিসপত্র গুছাতে লাগলেন। আবসারের সব ফিটফাট হওয়া চাই, একটা জিনিস এদিক সেদিক হলেও অন্তিকার খবর আছে। নিরুমা, তুমি সুন্দর করে রান্না সেরে ফেলো। আর আজ দুপুরে কোনো দুষ্টুমি করো না, কেমন? বাহির থেকে আসলে কিন্তু তোমার শ্বশুরের মেজাজ খুবই বিগড়ে থাকে, তাই সাবধান। নিরুপমা মুখ ভেঙচি দিয়ে মনে মনে ভাবে, মামুনি তো এমন করছে যেন ওনার স্বামী না, কোনো জম আসছে। নিরুপমা আজ আর খাবার নিয়ে কোনো কার সাথে করে না, সুন্দর মতো রান্না করে টেবিলে সাজাতে থাকে। অরহান সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে নিরুপমাকে মন দিয়ে কাজ করতে দেখে মুগ্ধ হয়। নিরুপমা টেবিলে খাবার সাজাচ্ছিল আর গুনগুন করে গান গাচ্ছিল। অরহানকে আসতে দেখে নিরুপমা চুপ মেরে যায়। কি হলো, আমাকে দেখে থমকে গেলে কেন? এরই মধ্যে আবসারের কালো জিপ আহসান বাড়িতে প্রবেশ করে। অরহান হর্নের শব্দ শুনে গেটের সামনে গিয়ে তার বাবার সাথে সাক্ষাৎ করতে চলে যায়। আবসার জিপ থেকে নেমে অরহানকে দেখে জড়িয়ে ধরে, তার পিঠ চাপড়ে দেয়। দুই বাপ ছেলে একসাথে বাসায় প্রবেশ করে। অন্তিকা ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছেন। আবসার বাসায় প্রবেশ করে সব ফিটফাট দেখে অশান্তি করার সুযোগ না পেয়ে ফ্রেশ হতে চলে যান। ফ্রেশ হয়ে আবসার আর অরহান একসাথে খাবার টেবিলে বসে পড়েন। আবসার মনে মনে ভাবেন, এইবার খাবার নিয়ে এই মেয়ে কোনো ঘাপলা করলে আজ আমি ছেড়ে দেবো না, মেয়েরা একদম সোজা বানিয়ে দেবো। তবে খাপলা তো নিরুপমা খাবারে না, অরহানের মনে করেছে, যা এখনো আবসারের ধারণের বাহিরে। অন্তিকাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে অরহান বলে ওঠে, মা, তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি বসে পড়ো। অন্তিকার সাথে অরহানের এতই স্বাভাবিক আচরণ দেখে আবসার চমকে যান। ভেতর ভেতরে রাগে খপে ফেটে পড়েন তিনি। অন্তিকা বসতে নিলেও আবসারের চেহারা দেখে ভয়ে না বসে দাঁড়িয়ে থাকেন। সেটা দেখে নিরুপমা জোর করে অন্তিকাকে বসিয়ে নিজেও বসে পড়েন। এটা দেখে আবসার রেগে উঠে হুঙ্কার দিয়ে ওঠেন, এই বেয়াদব, তুমি বসেছো কেন? বাড়ি বোরা সবচেয়ে পরে খায়, জানো না? নিরুপমা কিছু না বলে উঠে যান। মন খারাপ করে অরহানের দিকে তাকান। নিরুপমা মন খারাপ দেখে অরহানের মেজাজ বিগড়ে যায়। তার বাবার আচরণের ভিতরে ভিতরে প্রচন্ড রাগ অনুভূত হয় অরহানের। অরহান নিজেও খাবার টেবিল থেকে উঠে যায়, তবে নিজের বাবাকে কিছুই বলে না। নিরুপমার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে শুধায়, আমার লেট হয়ে যাচ্ছে নিরু, আমি আসছি। নিরুপমা আবসারের দিকে তাকিয়ে শয়তানি হাসি দেয়। আবসার সব বুঝতে পেরে রাগে কটমট করতে থাকে। না, এই মেয়েকে হালকাতে নেওয়া উচিত হয়নি। এ তো দেখছি আরোহণকে বশ করে ফেলেছে একদম। ওকে আর এই বাড়িতে থাকতে দেওয়া যাবে না। যেভাবে হোক আরোহণের জীবন থেকে এই মেয়েকে বের করতেই হবে। অরহান ড্রাইভ করছে আর রাগে ফুরছে। কি হতো সবাই একসাথে বসে খাবার খেলে? আজ তো নিরু কোনো বেয়াদবিও করেনি। কি সুন্দর করে রান্না করে খাবার সাজিয়েছিল বাবার জন্য। অর্ণমনস্ক হয়ে ড্রাইভ করার কারণে অরহান সামনে থেকে আসার গাড়ি খেয়াল করে না, যার কারণে অরহানের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তবে ট্রেনিং থাকার কারণে অরহান শেষ মুহূর্তে কোনো রকম গাড়ি ব্রেক করে গাড়ির ভেতর থেকে বেরিয়ে যায়, কিন্তু সারা শরীর প্রচণ্ড ব্যথা পায়। অরহান কোনো রকম পকেট থেকে ফোন বের করে আরবকে ফোন করে। আরব দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অরহানকে নিয়ে সিএমএস এর উদ্দেশ্যে রওনা হয়। লামিয়া মাত্র নিচে ডিউটি শেষে ইউনিফর্ম খুলে গাড়ির দিকে যাচ্ছে। গাড়ির দরজা খুলে যেই না গাড়িতে বসে যাবে, তখনই হঠাৎ ক্যাপ্টেন আরিফকে হন্তদন্ত হয়ে ছুটে আসতে দেখে লামিয়া এগিয়ে যায় সেদিকে। আরে ক্যাপ্টেন আরিফা না? এত অস্থির হয়ে আছেন কেন? ম্যাডাম, আরহান স্যারের অ্যাক্সিডেন্ট হয়েছে। অরহানের নাম শুনে লামিয়ার অস্থির হয়ে দৌড়ে অ্যাম্বুলেন্সের দিকে এগিয়ে যায়। অরহানকে এই অবস্থায় দেখে চিৎকার করে কান্না করতে থাকে। কিছুক্ষণের জন্য ভুলে যায় যে সে একজন ডক্টর। কিছুক্ষণ পরে আবসারের কাছে অরহানের অ্যাক্সিডেন্টের খবর পৌঁছায়। আবসার ফোন রেখে অন্তিকাকে খবর দিল। অন্তিকা কান্না করতে নিরুপমাকে ডাক দেয়। নিরুপমার সামনে আসলে আবসার চিৎকার করে নিরুপমাকে বকতে থাকে। এই মেয়েটা জবে থেকে এই বাড়িতে পা রেখেছে, কিন্তু কিছু না কিছু অশান্তি হয়ে যাচ্ছে। তারপর অন্তিকার দিকে তাকিয়ে বলতে থাকেন, কান্নাকাটি বন্ধ করে এখন চলো। নিরুপমা তাদের সাথে আসতে চাইলে আবসার তাকে আসতে দেয় না। নিরুপমা ঠায় দাঁড়িয়ে বাহিরে দাঁড়িয়ে তাদের যাওয়ার পিনে তাকিয়ে থাকে।
অরহানের হাতে প্লাস্টার করা হয়েছে। হাতের এক হাত ভেঙে গিয়েছে, তবে অরহানের এখনো জ্ঞান আছে। সারাটা সময় লামিয়া তার পাশেই ছিল। কিছুক্ষণ পর অবন্তিকা আর আফসারকে দৌড়ে তার কাছে ছুটে আসতে দেখে অরহান বেড থেকে উঠে বসার চেষ্টা করে। লামিয়া দৌড়ে অরহানকে ধরে বসাতে সাহায্য করে। অবন্তিকা ছুটে এসে কান্না করতে করতে অরহানকে জড়িয়ে ধরে। তুমি দেখছো না অরহান ব্যথা পেয়েছে কেমন, তার পরেও জড়িয়ে ধরেছে কেন? থাক না বাবা, আমি ঠিক আছি। এই মুহূর্তে অরহানের তো নমনীয় ব্যবহার দেখে আফসার চমকে যায়। অরহান দরজার দিকে তাকিয়ে আছে, তার চোখ নিরুপমাকে খুঁজছে। এবার নিজের অনুভূতি চেপে না রেখে অরহান এক প্রকার অস্থির হয়ে শুধায়। মা, নীরু কোথায়? ও আসেনি কেন? ওকে নিয়ে আসো প্লিজ। একজন মানুষ যতই চাপায় স্বভাবের হোক না কেন, অসুস্থতার সময় সে তার প্রিয় মানুষের সান্নিধ্য খোঁজার চেষ্টাই করে। আফসার কর্কশ কণ্ঠে বলে ওঠে। ওই মেয়ে আসেনি, তার কোনো যায় আসে না। অন্তিকা চমকে আফসারের দিকে তাকায়, তবে পাল্টা জবাব দেওয়ার সাহস করে না। লামিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিল, তবে এই মুহূর্তে তার অরহান ছাড়া আশেপাশে কোনো মানুষের থাকার দিকে ধ্যান নেই। আফসার চেয়ার টেনে অরহানের সামনে বসে বলে ওঠেন। এইবার বুঝেছো কিরকম মেয়ে তুমি বিয়ে করে এনেছো? অরহান তার বাবার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। তার এই অবস্থাও তার বাবা সে কেমন আছে সেটা না দেখে নিরুদ্দোষ খুঁজে বের করছেন। কিন্তু আফসার বেশিক্ষণ নির্ণয় মিথ্যা কথা রটাতে পারল না। নিরুপমা কেবিনের দরজার সামনে এসেই বলে উঠলেন। মিথ্যে কেন বলছেন বাবা? আপনিই তো আমাকে গাড়িতে করে আসতে দিলেন না। নিরুপমাকে এখানে দেখে রাগে চিরবিরিয়ে ওঠে আফসারের শিরা উপশিরা। তবে এতক্ষণ পর নিজের মনের কাঙ্ক্ষিত মানুষটাকে দেখে অরহানের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। অরহান অস্পষ্ট সুরে উচ্চারণ করে ওঠে। নীরু। নিরুপমা অরহানের আশেপাশে গিয়ে বসে। আজ নীরু কোনো মেয়েকে ভালোবাসা দেখাচ্ছে না, না একবারও কান্না করেছে সে, শুধু চুপচাপ অরহানের পাশে গিয়ে বসে পড়ে সে। নিরুপমাকে আফসার আবার বকতে উদ্যত হলে অরহান তার বাবাকে থামিয়ে দিয়ে বলে। থাক না বাবা, নীরুকে কিছু বলো না। অরহান নিরুপমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। অরহানের এই হাবভাব লক্ষ্য করে লামিয়া মন খারাপ করে কেবিন থেকে বেরিয়ে যায়। আফসার লামিয়াকে কেবিন থেকে বের হয়ে যেতে দেখে কিছু একটা ভেবে তার পিছু পিছু নিজেও বেরিয়ে পড়ে। নিরুপমা অয়ন্তিকার দিকে তাকিয়ে শুধায়। মামুনি, তুমি বাড়ি যাও, তোমার প্রেশার বেড়ে যাচ্ছে। ওনার সাথে আমি আছি। না নীরু, আরহানকে রেখে আমি কোথাও যাব না। অরহান নিজের বাবা আর মা দুজনের আচরণে একসাথে মিলিয়ে দেখছে। কি অদ্ভুত না, যার সান্নিধ্যে সে সবসময় এড়িয়ে চলেছে সেই তার জন্য কতটা অস্থির হয়ে আছে। মা, নীরু ঠিক বলেছে, তুমি বাড়ি যাও, গিয়ে রেস্ট নাও। আজ প্রথমবার নিজের ছেলেকে তার ব্যাপারে চিন্তা করতে দেখে অবন্তিকার অন্তরে পরমে এক শান্তি অনুভব করে। অরহানের মাথায় হাত বুলিয়ে অবন্তিকা বেরিয়ে গেলেন কেবিন থেকে। অরহান নিরুপমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। অরহান ভেবেছিল নীরু কান্না করতে করতে তাকে জড়িয়ে ধরবে, কিন্তু নীরুকে চুপচাপ প্রতিক্রিয়াহীনভাবে বসে থাকতে দেখে অরহানের ভিতরে ভিতরে প্রচণ্ড অভিমান অনুভব হলো। নীরুর হাত ধরেই বলে উঠল। কি হলো নীরু, কিছু বলবে না? নীরু এখন কি করবে বা কি বলবে বুঝতে পারছে না। তার মধ্যে মিশ্র অনুভূতির সৃষ্টি হয়েছে, কিন্তু নিরুপমার মতে এটা সহানুভূতি ছাড়া অন্য কিছুই নয়। কিভাবে অ্যাক্সিডেন্ট হলো আপনার? অরহানের নিরুপমার এই প্রতিক্রিয়াহীন আচরণ সহ্য হলো না। তার এই মুহূর্তে নীরুর ভালোবাসা চাই। এক হাতে টেনে অরহান নীরুকে নিজের বুকের কাছে নিয়ে আসলো। এমন করছো কেন নীরু? আমাকে ভালোবাসো প্লিজ। অরহানের এই মুহূর্তে একরকম আবদার শুনে নিরুপমা বিস্মিয়ে তাকিয়ে রইল অরহানের পানে। নিরুপমা এতদিন অরহানের সাথে মিথ্যা ভালোবাসার টানের অভিনয় করলেও এই মুহূর্তে নিতান্তই মানবিক কারণে সেই মেয়েকে ভালোবাসা দেখাতেই পারছে না। অরহান এখনও এক দৃষ্টিতে নিরুপমার পানে তাকিয়ে রয়েছে। নিরুপমা অরহানের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে শুধায়। আপনি আমাকে ভালোবাসা আর সম্মান দিতে পারবেন না ঠিকই, কিন্তু তার বদলে আপনি নিজেই সেই ভালোবাসা আর যত্ন পাওয়ার আশা করবেন। ব্যাপারটা হাস্যকর না? কিন্তু তুমি তো তারপরও আমাকে ভালোবাসো, তাই না? অরহান জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে শুধালো। নিরুপমা অরহানের এই প্রশ্নে আর কোনো জবাব দিল না, নিজেকে অরহানের কাছ থেকে ছাড়িয়ে বলে উঠল। আমি যাই, ডাক্তারের কাছ থেকে জেনে আসি আপনাকে কোন কোন সময় কি কি ওষুধ খাওয়াতে হবে।
উক্ত কথাগুলো বলে নিরুপমা কেবিন থেকে বেরিয়ে গেল। অরহানের ইচ্ছে করছে এই মুহূর্তে সবকিছু ভেঙে চুরমার করে দিতে। নিরু কেন তার সামনে অনুভূতিহীন আচরণ করছে সেটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। তার মধ্যে তার স্ত্রী, এখন তাকে ভালোবাসতেই হবে। কিন্তু অরহান প্রায় ভুলেই গেছে যে এই একই ভালোবাসা নিরুকে সে বিয়ের প্রথমেই দিতে অস্বীকার জানিয়েছিল। লামিয়া অরহানের কেবিনের বাহিরে দাঁড়িয়ে নীরবে চোখে জল ফেলছে। এই মুহূর্তে তার এই পুরো পৃথিবীটাকে ভীষণ নিষ্ঠুর মনে হচ্ছে। আফসার আহসান হঠাৎ লামিয়ার সামনে এসে তার মাথায় হাত রেখে তাকে সান্ত্বনা দেওয়ার নাম করে লামিয়ার ভেতরের খারাপ সত্তাকে জাগ্রত করার চেষ্টা করতে থাকেন। লামিয়া মামনি, আমার অবর্তমানে তুমি আমার অরহানের পাশে ছিলে, তার জন্য আমি আজীবন তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো আমি। অথচ দেখো, অরহানের স্ত্রী তোর ওর প্রতি বিন্দুমাত্র টান নেই, একটু চোখের জল ফেলতেও দেখলাম না। আমার অরহানটা তোমাকে বিয়ে না করে নিজের জীবনের সবচেয়ে বড় ভুল করে ফেলেছে। লামিয়া চোখের জল মুছে নিজেকে কোনো রকম সামলিয়ে বলে ওঠেন। এইসব কথা এখন বলে কি লাভ আঙ্কেল? আর একজন ডক্টর হিসেবে আরহানের পাশে দাঁড়ানো আমার কর্তব্যের মধ্যেই পড়ে। লামিয়া উক্ত কথাগুলো বলে চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালেও আফসারের কথা শুনে থেমে যায়। তোমার হাবভাব দেখলেই তো বোঝা যায় যে তুমি আমার ছেলেকে কতটা ভালোবাসো। লামিয়া, এখনো সময় চলে যায়নি। অরহান একটা মোহের মধ্যে আছে যা কেটে যাবে। ওকে নিজের ভুল শুধরানোর একটা সুযোগ দাও। এখনই সময় অরহানের কাছাকাছি যাওয়া। আর এই অজর ভাড়া গায়ের মেয়েকে আরোহণের জীবন থেকে সরানোর দায়িত্ব আমার। আফসারের কথায় লামিয়া এক প্রকার অস্বস্তিতে পড়ে যায়। না আঙ্কেল, আমি নিজে আরহানের চোখে তার স্ত্রীর জন্য ভালোবাসা দেখেছি। আমি আরহানকে নিজের করে পেতে চেয়েছি সবসময়, কিন্তু এইভাবে কারোর সংসার ভেঙে নয়। আমি এবার আসি আঙ্কেল, রাত হয়ে যাচ্ছে, বাবা দুশ্চিন্তা করবেন। এই বলে লামিয়া সেখান থেকে প্রস্থান করে। তবে যাওয়ার আগে কেবিনে থাকা অরহানের পানে এক পলক তাকিয়ে মলিন এক হাসি দিয়ে দেয়। সেই হাসির গভীরতা যারা একপাক্ষিক ভালোবাসে তারাই জানে। ভালোবাসার মানুষ ভাগ্যে না থাকলেও হৃদয়ে থেকে যায় আজীবন। লামিয়া সামনে থেকে সরে গেলে আফসার চোখ মুখ কুঁচকে মুখশ্রীতে বিরক্তি এনে বলতে থাকেন। এই মহিলা জাতি হচ্ছে যত সব ঝামেলার মূল। শুধু শুধু এই লামিয়াকে বোঝাতে গিয়ে আমার কতখানি সময় অপচয় হলো। না, ওই বেয়াদব মেয়েকে আমি শায়েস্তা করবো যেভাবে হোক। আফসার রাগে কটমট করতে করতে চলে গেলেন। অন্ধকার যত ঘনিয়ে আসছে, রাতের নিস্তব্ধতা ততই বাড়ছে। নিরুপমা অরহানের কেবিনের ভিতরে রাখা সোফায় বসে গভীর চিন্তায় মগ্ন আছে। নিরুপমা মনে মনে ভাবতে থাকে, আর যাই হোক, এই মানুষটাকে আমি কখনোই ভালোবাসতে পারবো না। ভালোবাসা পাওয়ার মতো কি করেছেন তিনি আমার জন্য? উল্টো নিজের ভাগ্যের জন্যে বিয়ে করে এনে আমাকে এমন এক চোরা বাড়িতে ফেলেছেন, সেখানে থেকে আমি ওঠার যতই চেষ্টা করে যাচ্ছি ততই আরও অতল গভীরে তলিয়ে যাচ্ছি। প্রতি মুহূর্তে একটু ভালোভাবে নিঃশ্বাস নেওয়ার জন্যে আমাকে ছলনার আশ্রয় নিতে হচ্ছে। নিজের অস্তিত্বকে রক্ষার জন্য আমি বারবার নাটক করতে বাধ্য হচ্ছি। নিরুপমা আবার এক পলক অরহানের পানে তাকিয়ে মনে মনে বলে, আপনার করা প্রতিটা অপমান, আমার হৃদয়ে দেওয়া প্রতিটা ক্ষত এখনো মনে আছে আমার। আমার অন্তরে এসব ক্ষত চির অম্লান হয়ে থাকবে। আমি কোনোদিন আপনার মতো নিষ্ঠুর মানুষকে ক্ষমা করতে পারবো না। অন্যদিকে নিরুপমাকে নিজের থেকে দূরে সরে বসে দেখে অরহান একরাশ অভিমান নিয়ে তার দিকেই তাকিয়ে থাকে। মনে মনে বলে, কি নিষ্ঠুর রমণী তুমি নীরব। মেয়েরা সাধারণত সহনশীল যত্নশীল হয়, আর তুমি কি না আমার দিকে ফিরেও চাচ্ছ না। সময় মতো আমার হাতে ওষুধ ধরে দিচ্ছ ঠিকই, কিন্তু একটা বার আমার হাতটা ধরে দেখছো না। তুমি না তোমার উপর আমার অধিকার মেনে নিয়েছিলে, তাহলে এখন এমন অনুভূতিহীন আচরণ কেন করছো? অরহান নীরবতা ভেঙে নিরুপমাকে তার পাশে এসে বসতে বলে, কিন্তু নিরুপমা অজুহাত দেখে দূরে দূরে থাকার চেষ্টা করে। এতে করে অরহানের মনে নীরুর প্রতি পাহাড় সমান অভিমান এসে জমা হয়। রাগ আর অভিমানের মিশ্র প্রতিক্রিয়ায় অরহানের অস্থির হয়ে যায়। এইরকম অসহায় বোধ সে আগে কখনো করেনি। তবে কিছুক্ষণ পর ডাক্তার এসে ঘুমের ইঞ্জেকশন দিয়ে গেলে অরহান কিছুটা স্বস্তি পেয়ে ঘুমিয়ে পড়ে। আজ অরহানকে রিলিজ দেওয়া হবে। লামিয়া অবশ্যই নিজের মনের অস্থিরতার সাথে যুদ্ধ করতে না পেরে সকালে এসে আবার অরহানকে দেখে গেছে। নিরুপমা সেখানে বসে রয়েছেন। অরহান লামিয়াকে তেমন পাত্তা না দিলেও কিছুক্ষণ পর পর নিরুপমার দিকে তাকিয়ে যাচ্ছে। তার এই মুহূর্তে কেবল নিরু সান্নিধ্যর প্রয়োজন, অন্য কারো নয়। লামিয়া নিরুপমাকে ড্রেসিং করার পদ্ধতি শিখিয়ে চলে যায় মলিন হাসি দিয়ে।
হাতে প্লাস্টার করার কারণে নিরুপমায় অরহানকে শার্ট পরিয়ে দিতে হয়েছে। শার্ট পরানোর সময় অরহান বারবার আরেক হাত দিয়ে নিরুপমার গালে আলতো করে স্পর্শ করেছিল। নিরুপমা আফসারকে আসতে দেখে মনে মনে ভাবল, না, এবার আমার আবার ওনার সাথে আগের মতো আচরণ করতে হবে, না হলে হিতে বিপরীত হবে। নিরুপমা এবার অরহানের দিকে তাকিয়ে মিষ্টি এক হাসি দিয়ে বলে, চলুন বাড়ি ফেরা যাক। নিরুপমার মিষ্টি হাসি দেখে অরহানের নিরুর প্রতি জমা অভিমানের পাহাড় এক মুহূর্তে ভেঙে গেল। ঠোঁটের কোণে হাসি এনে বাড়িতে ফেরার সম্মতি ইশারা দিয়ে দিল। নিরুপমা অরহানকে উঠতে সাহায্য করলো। অরহান মুগ্ধতা নিয়ে নিরুপমার পানে তাকিয়ে আছে। ইদানিং নিরুর দিকে তাকালেই তার ভেতরে অদ্ভুত ভালো লাগা কাজ করে। আফসার অরহানকে নিয়ে গাড়িতে উঠে বসে, তবে নিরুপমাকে তিনি বসতে বলেন না। নিরুপমা গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন। অরহান নিরুপমাকে দাঁড়িয়ে থাকতে দেখেই শোধায়, নীরু, দাঁড়িয়ে আছো কেন? গাড়িতে বসো। ও, তুমি তো আবার গাড়ির দরজা খুলতে পারো না। 1 মিনিট, আমি খুলে দিচ্ছি। না না, সেই জন্য না। নিরুপমা গাড়ির ভেতরে থাকা আফসারের দিকে সরু দৃষ্টিতে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে নরম স্বরে বলল, বাবা আমার গাড়িতে বসা হয়তো পছন্দ করবেন না, সমস্যা নেই, আমি অটোতে করেই চলে আসবো। নিরুপমার কথা শুনে অরহান হতবাক হয়ে তার বাবার পানে তাকিয়ে বলে উঠল, বাবা, নীরু গাড়িতে উঠলে কি সমস্যা? আরাব ড্রাইভিং সিটে বসে রয়েছে। সেও জিজ্ঞাসা দৃষ্টিতে আফসারের পানে তাকিয়ে রইল। আফসার না পেরে নিরুপমাকে গাড়িতে উঠে বাসার জন্য বলল। অরহান একটু কষ্ট করে আরেক হাত দিয়ে গাড়ির দরজা খুলে দিল নিরুপমার জন্য। নিরুপমা মুচকি হেসে গাড়ির পিছনে অরহানের সাথেই বসে পড়ল। অরহান নিরুপমার প্রতি এত কেয়ার দেখে আফসার ভেতরে ভেতরে রাগে ফুঁসছে, তবে কোনো প্রতিক্রিয়া করতে পারল না। অরহানকে তার সুস্থ করার জন্য বেশি দিন ছুটি দেওয়া হয়নি। কাল থেকে তার আবার ডিউটিতে জয়েন করতে হবে। আরিফ অরহানকে উক্ত খবর দিয়ে নিজের ডিউটিতে চলে যায়। অয়ন্তিকা অরহানকে বাসায় ফিরে আসতে দেখে খুশি হয়ে দাঁড়িয়ে অরহানের কাছে চলে যান। এখন কেমন লাগছে বাবা? আগে থেকে অনেকটাই বেটার। হয়েছে, আদিক্ষেতা করা বন্ধ করো, ছেলেকে ঘরের ভেতর ঢুকতে দাও। আফসার ধমকেই বলে ওঠেন, তবে বিষয়টা অরহানের পছন্দ হলো না। গম্ভীর হয়ে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল সে। নিরুপমা অরহানের সাথেই দাঁড়িয়েছিল। অরহান, যাও তুমি রুমে গিয়ে রেস্ট নাও, কাল তো আবার তোমার ডিউটিতে জয়েন করতে হবে। অরহান হেঁটে যেতে পারলেও নিরুপমার দিকে তাকিয়ে রইল, যাতে সে অরহানকে ধরে রুমে নিয়ে যায়। নিরুপমা ঠিকই বুঝতে পারছে অরহান এইসব তার যত্ন পাওয়ার জন্য করেছে, তবে এই মুহূর্তে নিরুপমায় অভিনয় ছাড়া আর কোনো উপায় নেই। নিরুপমা অরহানকে রুমে যেতে সাহায্য করলো, কিন্তু বিছনায় বসে অরহান এটা সেটা আবদারে চলে বারবার নিরুপমাকে নিজের সামনে আনছে। সেটি নিরুপমা বিরক্ত হয়ে শুধালো, আপনার যা যা লাগবে একেবারে বলুন। অরহান এক হাত দিয়ে নিরুপমার কোমর টেনে তাকে নিজের কোলে বসিয়ে দিল। নিরুপমা ছটফট করে উঠে যেতে নিলে অরহান রাগ মিশ্রিত কণ্ঠেই শুধায়, এমন ছোটাছুটি করছো কেন নীরু? তুমি এমন করছো যেন আগে কখনোই আমার কোলে বসনি। নিরুপমার কথার প্রসঙ্গ পাল্টানোর চেষ্টা করে বলল, না মানে আপনার এমনিতেই শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে, যদি ব্যথা অনুভব করেন তাই উঠে যাচ্ছি। অরহান মহাগ্রস্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। কেয়ার করো তাহলে আমার? কাল আমার থেকে এত দূরে দূরে কেন ছিলে? আর আমার প্রশ্নের উত্তর কিন্তু তুমি এড়িয়ে গেছো নীরু। নিরুপমা কোনো প্রতিক্রিয়া না করে চুপ করে বসে থাকে। অরহানকে এই মুহূর্তে সে কিছুই বুঝতে দেবে না। আগে নিজের শ্বশুর মশাইয়ের একটা ব্যবস্থা করবে, তারপর যা করা তা করবে। অরহান নিরুপমার এই নীরবতা সহ্য করতে না পেরে নিরুপমার গালে হাত দিয়ে তার অধরে অধর মিলিয়ে দিল। নিরুপমা অরহানকে নিজের থেকে ছাড়ানোর চেষ্টা করছে অনবরত, কিন্তু অরহানের সেদিকে হুঁশই নেই। সে তৃষ্ণার্তের মতো নিরুর ঠোঁট আগলে ধরেছে। হঠাৎ চিল্লাচিল্লির আওয়াজে অরহানের ধ্যান ভাঙে। নিরুপমা এই সুযোগে অরহানের থেকে দূরে সরে আসে। আপনার বাবা বোধহয় আবার মামুনিকে ভুগছেন। অরহানের এই মুহূর্তে সবকিছু থামতে ইচ্ছা করলেও জড়তার কারণে সে কিছুই বলতে পারছে না। আপনি এখন কিচ্ছু বলছেন না, তবে এক পর্যায়ে ঠিকই বলবেন। আপনাকে দিয়েই প্রতিবাদ করাবো আমি। আপনার বাবা আপনাকে নিজের অস্ত্র হিসেবে ব্যবহার করছেন তো, ওনার অস্ত্র দিয়ে ওনাকে আঘাত করব। নিরুপমা অরহানের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে। নিরুপমা স্নিগ্ধ হাসি দিয়ে নিজে থেকে এবার অরহানের সামনে গিয়ে বসে। অরহান এতক্ষণ ভাবনায় মশগুল ছিল, তবে নিরুকে তার সামনে বসতে দেখে অরহান নিরুপমার দিকে তাকায়। নিরুপমা অরহানের গালে
আলতো করে চুমু এঁকে দেয়। এতক্ষণ পর আবার নিরুপমার সেই ভালোবাসা পেয়ে অরহান সমস্ত অস্থিরতা দূর হয়ে যায়। নেশাগ্রস্ত চোখে নিরুপমার দিকে তাকিয়ে থাকে অরহান। নিরুপমা অরহানের গালে আলতো করে স্পর্শ করে মৃদু স্বরে শুধায়, এইবার খাবার খেয়ে নিন, তারপর আপনাকে ওষুধ খেতে হবে তো। অরহান মুচকি হেসে নিরুপমার কথায় সায় দেয়। নিরুপমা চুপ দিয়ে এসে অরহানকে খাইয়ে দিতে থাকে। নিরুপমার এই যত্ন পেয়ে অরহান ভিতরে ভিতরে প্রচণ্ড খুশি। অরহানকে খাইয়ে দিয়ে নিরুপমা অরহানের বুকে আলতো করে মাথা রেখে মিষ্টি মিষ্টি কথা বলতে থাকে। অরহান মুগ্ধ হয়ে নিরুপমার সমস্ত কথা শুনছে। অরহানের ইচ্ছে করছে এখনই তার নিরুকে নিজের বুকের মধ্যে লুকিয়ে ফেলতে। আফসিরা হাসান নিজের রুমে পায়চারি করছেন। অরহানের হঠাৎ এভাবে বদলে যাওয়া তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না। আফসারের এত বছর ধরে গড়ে তোলা আধিপত্যের সাম্রাজ্য এই 2 দিনের মেয়ে এসে ভাঙন ধরাবে, এটা তিনি কিছুতেই মেনে নেবেন না। নিরুপমাকে এই বাড়িতে ঢুকিয়ে দিয়ে বিশাল বড় ভুল করে ফেলেছেন তিনি। তবে এবার আর কোনো ভুল নয়। ওই গ্রামে থেকে আসা গরিব মেয়েকে তিনি এমন করুণ শাস্তি দিবেন যে সে আর উঠে দাঁড়াতেই পারবেন না। তবে আগে ওই মেয়েকে নিজের ছেলের জীবন থেকে সরাতে হবে। অরহানের সামনে ওই মেয়েকে খারাপ বানাতে হবে। অরহান ডিউটিতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। হাতে প্লাস্টার করার কারণে নিরুপমায় তার ইউনিফর্ম পরতে হেল্প করেছে। শার্টের বোতাম লাগানোর সময় অরহান অপলক দৃষ্টিতে নিরুর দিকে তাকিয়ে রয়েছেন। নিরু সব খেয়াল করলেও কোনো প্রতিক্রিয়া করলো না। তবে অরহান যাওয়ার আগে এক স্বাভাবিক রুদ্ধ কাজ করে ফেললো। নিরুকে এক হাত দিয়ে জড়িয়ে তার কপালে চুমু এঁকে দিল। নিরুপমা অবশ্য অরহানের এই স্বভাব বিরুদ্ধে আচরণে এখন আর অবাক হয় না। অরহানের হঠাৎ হুঁশ ফিরে এলো। সে নিজেকে সংযত করে মুখে আবার গম্ভীর্য ভাব নিয়ে আসে। অরহান গেটের সামনে এসে তার বাবার জন্য অপেক্ষা করতে থাকে। আজ আফসার নিরুপমার সাথে খুব মননীয় ব্যবহার করেছেন, যা দেখে নিরুপমা টাকশি খায়। শ্বশুর আব্বা দেখছি আমারই পদ্ধতি অবলম্বন করছেন। যাক, এইবার খেলা জমবে। তবে নিজের বাবার এই স্বাভাবিক বিরুদ্ধে আচরণে অরহান ভুরু জোড়া কুঁচকে করে তাকায়। তার বাবা সাধারণত বাহিরের মানুষের সামনে এমন নমনীয় ব্যবহার করে থাকেন, কিন্তু এই মুহূর্তে তো বাড়িতে সে ছাড়া আর কেউ নেই। তাহলে তার বাবা কাকে দেখাচ্ছেন এত নমনীয়তা? অরহান তার বাবার খারাপ ব্যবহারকে ভয় পায় না, কিন্তু তার বাবার ভালো ব্যবহার দেখলে অরহানের ভয় হয়। হঠাৎ নিজের মনে এক অশান্তির অনুভূতি সে অনুভব করে। অরহান মনে মনে ভাবে, সবকিছু এভাবেই ঠিক থাকবে তো? তবে নিজের মনের এই অস্থিরতাকে অরহান অবজ্ঞা করে ডিউটিতে যাওয়ার জন্য প্রস্তুত হলো। নিরুপমা ফোন ঘেটে বিভিন্ন এনজিওর বিজ্ঞপ্তি দেখছে। তবে স্বল্প শিক্ষিত হওয়ার কারণে এইসব এনজিও কার্যাবলী সম্পর্কে তার ধারণা সীমিত। হঠাৎ নিরুপমার দৃষ্টি দেওয়ালে টাঙ্গানো ঘড়ির দিকে গেল। নিরুপমা ফোন রেখে উঠে দাঁড়ায়। অরহানের বাড়ি ফেরার সময় হয়ে গেছে। নিরু নিজেকে গুছিয়ে আয়নার সামনে গিয়ে সাজুগুজু করতে থাকে। নিরুপমা মনে মনে ভাবছে মামনির কথা অনেকটাই ঠিক। অরহান খুবই গম্ভীর আচরণ করলেও তার মধ্যে কিছুটা কমলতা নিরুপমা লক্ষ্য করেছে। নিজের বাবার মতো নিষ্ঠুর হলেও অরহান ততটা জটিল নয়। তবে এতে কি আসে যায় তার? কলিং বেলের শব্দে নিরুপমার ঠ্যাং ভাঙে। দরজা খোলায় অরহানকে দেখতে পায় সে। অরহানের হাতে একটা প্যাকেট দেখতে পায় নিরু। তবে আজ তার কৌতূহল হয়ে প্যাকেটের ভিতরে কি আছে তা জানতে চায় না। দৌড়ে অরহানের জন্য শরবত বানিয়ে নিয়ে আসে। অরহানকে নিয়ে নিরুপমা নিজে কিছু আবদার মেটাবে, তাই জন্য তার এইসব করা। তবে অরহান আর চেয়েছিল নিরু কৌতূহল হয়ে দেখুক সে তার জন্য কি এনেছে। অরহান মনে মনে ভাবে, আমি কি নিরুর প্রতি একটু বেশি কঠোর হয়ে গেলাম? তবে পরক্ষণে স্বর্গতক্তি করে বলে, না না না, ঠিকই আছে। বেশি কঠোর না হলে আমার কথা শুনবে না। নিরুপমার সামনে এলে অরহান তার হাত থেকে শরবতের গ্লাস নিয়ে তাকে প্যাকেটে এগিয়ে দেয়। অরহান শরবত মুখের সামনে এনেও নিরুপমার আগে বলা কথাই স্মরণ করে খায় না, দনমনা করতে থাকে। নিরুপমা প্যাকেট খুলে দেখে একটা বেলি ফুলের মালা। নিরুপমা অরহানের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়। অরহান ভুরু কুঁচকেই বলে, তোমার জন্য এনেছি, তোমার সতীনের জন্য নয়। সেটা তো বুঝলাম, কিন্তু আপনি তো আমাকে ভালোবাসেন না, তাহলে আমার জন্য উপহার এনেছেন কেন? অরহান দনমনা করে সবেমাত্র শরবতটা মুখে দিয়েছিল। নিরুর হঠাৎ এসব প্রশ্ন শুনে অরহানের হেসকে উঠে যায়। নিরুপমা অরহানের পিঠে বাড়ি দিয়ে হেঁচকি থামানোর চেষ্টা করে সফল হয়। অরহান চোরধরের মতো মুখ করে বসে রয়েছে। সে নিজেও জানে না হঠাৎ করে নিরুপমার জন্য কেন সে
উপহার নিয়ে আসলো, তবে নীরুর জন্য কিছু আনতে সে নিজের হাতকে আটকাতে পারেনি। অরহান রাগান্বিত মিশ্রিত কণ্ঠে পাল্টা প্রশ্ন ছুড়ে দিল। তোমার জন্য উপহার এনেছি, কোথায় খুশি হবে, উল্টো কেন এনেছি তার কারণ অনুসন্ধান করছো। আজব। ঠিক আছে, এনেছেন যখন তাহলে পরিয়েও দিন। পারবো না আমি, তুমি নিজেই পরে নাও। অরহানের কথা শুনে নিরুপমার মন খারাপ করে ফেলে, যা দেখে অরহানের বুক মোচড় দিয়ে ওঠে। অরহান অস্থির কণ্ঠেই শুধায়। না মানে আমার আমার হাতে প্লাস্টার তো, সেজন্যই বলছিলাম। তবে সমস্যা নেই, দাও পরিয়ে দিচ্ছি। অরহানের কথা শুনে নিরুপমার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে, যা সোজা অরহানের হৃদয় গিয়ে আঘাত করে। অরহান নিরুপমার খোপায় বেলি ফুলের মালা গুঁজে দেয়। একটু কষ্ট হয় অরহানের, হাতে চিনচিন করে ব্যথা অনুভব করে। সে কিন্তু নিরুপমার হাসির কাছে এইসব ম্যাটার করে না। অরহান ফ্রেশ হয়ে এসে সবেমাত্র বিছনায় বসেছে। এরই মধ্যে নিরুপমা তার সামনে এসে ঘুরঘুর করতে থাকে। অরহানের অবশ্য মনে মনে ভালো লাগছে, কিন্তু সে প্রকাশ করছে না। একটু পর নিরুপমা এসে বিড়ালের মতো অরহানের গা ঘেঁষে বসে পড়ল। আমার একটা আবদার ছিল। অরহান ভুরু কুঁচকে নিরুপমার দিকে তাকিয়ে শুধায়। তোমার কি আবদারের শেষ আছে নাকি? বলো কি লাগবে। নিরুপমা আমতা আমতা করেই বলতে থাকে। মানে আমি আসলে পড়তে চাই। মাত্র এসএসসি পাশ করেছি, তারপরই বাবা মা আপনার সাথে বিয়ে দিয়ে দিয়েছেন। আমি এবার কলেজে ভর্তি হতে চাই। নিরুপমার কথা শুনে অরহান অপ্রস্তুত হয়ে যায়। মনে মনে ভাবে, শিক্ষিত হলে তো নীরু সচেতন হয়ে যাবে, তারপর আর আমার কথা শুনবে না, আমাকে ছেড়ে চলে যাওয়ার পথ খুঁজে পাবে। অরহান নিরুপমার দিকে তাকিয়ে গম্ভীর হয়ে রাগান্বিত মিশ্রিত কণ্ঠে শুধায়। তোমাকে পড়ানোর জন্য আমি বিয়ে করে নিয়ে আসিনি। তোমার কাজ হলো আমার যত্ন করা, আমার কথা মতো চলা। তাছাড়া তুমি মেয়ে মানুষ হয়ে এত পড়ালেখা করে কি করবে? নিরুপমার রাগ হলেও সেটা প্রকাশ না করে কণ্ঠে কমলতা এনে অরহানকে মানাতে থাকে। আমি তো পড়া শেষে বাসায় আবার ফিরেই আসব, তখন আমার সমস্ত সময় আপনার। আর তাছাড়া মেজরের স্ত্রী হিসেবে তো আমাকে নিয়ে আপনার বিভিন্ন ইভেন্ট যেতে হবে। একটু পড়ালেখা করলে আমিও ভালোভাবে কথা বলতে পারবো, তাই না? অরহান গম্ভীর কণ্ঠে শুধায়। এটা কোনোদিনও সম্ভব না নীরু। তোমাকে আমি কি জন্য বিয়ে করেছি ভুলে গেছো? নিরুপমা ছলছল নয়নে অরহানের দিকে তাকায়। অরহান মুখ গম্ভীর করে রেখেছে। অরহান এখনো মুখ গম্ভীর করে রেখেছে। নিরুপমা এবার জোরে জোরে কান্না করতে থাকে, তবু অরহানের মন গলে না। নিরুপমা বুঝতে পারে এত সহজে একজন পুরুষ মানুষের দৃষ্টিভঙ্গি বদলানো যাবে না, কিন্তু নিজের কথা তো সে মানিয়ে ছাড়বে। নিরুপমা এইবার কান্না করতে করতে বাথরুমের দরজার কাছে গিয়ে অরহানের দিকে এক পলক তাকিয়ে বলে। আমার জীবনের, আমার ইচ্ছার অনিচ্ছার যখন কোনো মূল্যই নেই, তাহলে এই জীবন রেখে আমি আর কি করব? এই বলে নিরুপমা কান্না করতে করতে বাথরুমের দরজা লাগিয়ে দেয়। নিরুপমার এই কথা শুনে অরহানের বুক থক করে ওঠে। দৌড়ে বাথরুমের দরজার সামনে গিয়ে দরজা ধাক্কা দেয় অরহান। অস্থির কণ্ঠে শুধায়। নীরু, এসব কি পাগলামি শুরু করেছ? দরজা খুলো বলছি। নিরুপমা কান্না করতে করতে বলে, ব্লেড হাতে নিয়ে জোরে জোরেই বলতে থাকে। এই যে আমি ব্লেড হাতে নিয়েছি, এখনই আমি এই নিষ্ঠুর পৃথিবী থেকে বিদায় নিব। নিরুপমার এই কথা শুনে অরহানের হাত পা অবশ হয়ে যায়। কাঁপা কাঁপা হাতে অরহান আবার বাথরুমের দরজা ধাক্কাতে থাকে। নীরু প্লিজ, কোনো পাগলামি করো না, দরজা খুলো প্লিজ। এইবার অরহানের কণ্ঠস্বর নরম হয়। অরহান নরম কণ্ঠে নিরুপমাকে ডাকতে থাকে। নীরু, দরজা খুলো। আচ্ছা, তোমার সব কথা শুনবো আমি, দরজা খুলো প্লিজ। তবু নিরুপমার সাড়া না পেয়ে অরহান এইবার দরজা লাথি দিতে শুরু করে। তবে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে অরহানের শরীরে এত শক্তি ছিল না যে দরজা ভেঙে ফেলবে। অয়ন্তিকা রাবসার এক অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য বাড়ির বাইরে ছিল। এই কারণে অরহান কাউকে সাহায্যের জন্য ডাকতে পারলো না। থপ করে বাথরুমের দরজার সামনে বসে পড়ল সে। অরহান এই মুহূর্তে কি করবে বুঝতে পারছে না। অদ্ভুত অসুস্থতায় তার সমস্ত শরীর কাঁপছে। অরহান চিৎকার করে আবার নিরুপমাকে মারাতে শুরু করলো। নীরু প্লিজ, নিজের কোনো ক্ষতি করো না। তুমি পড়তে চাও তো আমি নিজে গিয়ে তোমাকে কলেজে ভর্তি করিয়ে আসবো। প্লিজ তুমি দরজা খুলে দাও নীরু। নিরুপমা ভেতর থেকে দরজায় কান পেতে সব শুনছিল। নিরুপমা এবার দরজা খুলে বের হয়। অরহান নিরুপমার হাতে ব্লাড দেখে দৌড়ে নিরুপমার হাত থেকে সেটা ফেলে দিয়ে নিরুপমাকে জড়িয়ে তার কপালে গালে চুমু খেতে থাকে। অস্থির কণ্ঠে শুধায়। এভাবে কেউ পাগলামি করে নীরু? পড়ার জন্য কি জীবন দিয়ে দেবে? এটা কোনো কথা? ভয়ে অরহানের বুক এখনো কাঁপছে।
নিরুপমা অরহানের বুকে মাথা রেখে দুষ্টু হাসি দেয়, তারপর বুক থেকে মুখ তুলে অরহানের দিকে তাকায়। কান্নাকাটি করার কারণে নিরুপমার চোখ ফুলে গিয়েছে, অরহান সেটা খেয়াল করে। অরহান নিরুপমাকে আবার নিজের বুকে জড়িয়ে ধরে। নিরুপমার এরকম আচরণে অরহানের নিরুর প্রতি প্রচণ্ড রাগ উঠলেও অরহান কিছু বলার সাহস করে না। যদি আবার কিছু করে বসে, নিরুপমা অরহানের দুর্বলতার সুযোগ খুব ভালোভাবে নিচ্ছে। অরহান আজ নিরুপমাকে নিজের বুকে নিয়ে শুয়েছে। দিন যতই বাড়ছে, এই নিরু ততটাই তার জীবনের আধিপত্য বিস্তার করে চলেছে। এত কঠোর হওয়া সত্ত্বেও অরহান নিজের মনের এই সমস্যার সমাধান করতে পারছে না। তবে অরহানের মনের মধ্যে আরেক দুশ্চিন্তা এসে বাধা বেঁধেছে, সেটা হলো তার বাবাকে কিভাবে সে নিরুকে পড়ানোর ব্যাপারে রাজি করাবে। বাবা কিছুতেই রাজি হবে না, এটা এক প্রকার নিশ্চিত। কিন্তু নিরু তো এখন আরো বাচ্চামি শুরু করেছে। অরহান মনে মনে ভাবে, যত যাই হোক, বাবার সন্তুষ্টির জন্য আমি আমার নিরুকে হারাতে পারবো না। রাতের অন্ধকার কেটে সবেমাত্র ভোরের আলো ফুটেছে। খুব ভোরে উঠে ব্যায়াম করা অরহানের অভ্যাস, তবে এখন শরীর অসুস্থতা থাকায় সকালে উঠে ব্যায়াম করা হয় না তার। অরহান পাশ ফিরে নিরুপমার ঘুমন্ত মুখখানা দেখে স্মিত হেসে নিরুপমার কপালে চুমু এঁকে দেয়। অরহান নিজের রুমে বসে তার বাবার ওঠার অপেক্ষা করতে থাকে। কাল অনেক রাত করে তার বাবা মা বাড়িতে ফিরেছে, বিধায় নিরুর পাগলামি সম্পর্কে কেউ কিচ্ছুই জানে না। অরহান নিরুপমার দিকে তাকিয়ে দেখে নিরু সবে মাত্র আড়মোড়া ভেঙে উঠেছে বিছানা থেকে। নিরুপমা অরহানের পানে তাকালে অরহান নিরুপমার দিকে তাকিয়ে বলল, আজ রেডি থেকো, বাবার পারমিশন নিয়ে তোমাকে কলেজে ভর্তি করিয়ে দেবো। নিরুপমা খুশি হয়ে অরহানের কোলে বসে পড়ে। অরহানের চোখে এখনো কালকের দৃশ্য ভেসে আসছে, তাই নিরুপমা তার কোলে বসার সাথে সাথে অরহান নিরুপমাকে জড়িয়ে ধরে হাতের করতে থাকে। অরহান চাইলেও এখন নিরুর প্রতি কঠোর হতে পারে না। সকাল 7:30। নিজের ইউনিফর্ম পরে মাত্র রেডি হয়েছে আফসার। হঠাৎ অরহানকে নিজের রুমের বাইরে দেখে আফসার ডাক দিয়ে বললেন, অরহান বাইরে কেন, ভেতরে আসো। অরহান তার বাবার সামনে গিয়ে চিন্তামগ্ন হয়। অদ্ভুত এক জড়তা কাজ করছে তার ভিতর, পুরুষতা এক ইগো কাজ করছে মনে। তার বাবা বৃদ্ধচর সে জীবনে একবার করেছিল নিরুপমাকে বিয়ে করে, তবে এখন তার ইগোর ব্যাপারটা সেখানে উপস্থিত ছিল না। কিন্তু নিরুপমার পাগলামি স্মরণ করে নিজের ইগো সাইডে রেখে অরহান গম্ভীর কণ্ঠে শুধায়, বাবা, আসলে আমি তোমার কাছে কিছু বলতে, মানে তোমার পারমিশন নিতে এসেছিলাম আর কি। এত ফর্মালিটি করছো কেন অরহান? বলে ফেলো মূল কথা, তুমি তো এক কথার মানুষ। এই বলে আফসার অরহানের পিঠ চাপড়ে ধরে। অরহান কণ্ঠে জোরে এনে জড়তা কাটিয়ে বলেই ফেলল, বাবা, আমি নিরুকে পড়াতে চাই।